যেহেতু আসলে মানে এত আর্লি ঘুমানোর অভ্যাসটা নাই। আর্লি ঘুমানো বলতে আমি ব্যাপারটা কি বুঝাচ্ছি যে ধরো আমি 10টা-11টার মধ্যে ঘুমায় গেলাম, আমি সেহরিতে ঘুম থেকে উঠলাম। এরপর আমি জেগে থাকলাম সারাদিন। তো এই জিনিসটা আমাদের অনেকেরই প্র্যাকটিসের ভিতরে নাই। সো আমরা যেটা করতে পারি, অনেক মানুষ সেটা করবে আমি জানি। সো এইটা একটা হতে পারে কি হবে সেটা হচ্ছে যে ভাই আমি ইফতার করলাম, ইফতার করে আমি বা ৬ ঘন্টার আপনি একটা ভালো পড়াশোনা করতে পারেন। সো এই পড়াশোনা করার পরে সেহরি করে আপনি ঘুমাইতে পারেন। তো এরপরে সেহরি করে আপনি ঘুমাইলেন, আপনি হয়তো দুপুরের দিকে উঠলেন ১২টা ১টা, আমি জানি না যে সময় আপনার ঘুম ভাঙে। সো এই আপনি ঘুম ভেঙে উঠলেন, ঘুম ভেঙে উঠে এরপরে আপনি কি করলেন? এরপরে আপনি হচ্ছে ইফতারের আগ পর্যন্ত যতক্ষণ পড়াশোনা করা যায় বা ক্লাস করা যায়, আমাদের ক্লাসগুলো থাকবে। সো আপনি ক্লাস করলেন, ক্লাস করে পড়াশোনা করলেন। এরপর ইফতারি করলেন। এইটা হইতে পারে একটা ওয়ে। সো এই ওয়েটা আমি আবার বলতেছি অনেক বেশি ভালো কিছু না যে আপনি হচ্ছে একদম সারারাত জেগে থাকলেন ভূতের মতো। সারারাত ভূতের মতো জেগে থাকাটা একটু উইয়ার্ড। সো তারপর আপনি সারা জেগে থেকে পড়াশোনা করতে পারেন ফর এ সার্টেন টাইম, ১ মাসের জন্য এই কাজটা আপনি করলেন। আরেকটা ওয়ে হতে পারে, এইটা ভালো, এটা যারা করতে পারবেন তারা আসলে জীবনে ভালো করবেন। মানে ফর দ্য লাইফ লং আপনি যদি আসলে আর্লি মর্নিং উঠতে পারেন। তো এই আর্লি মর্নিং ওঠার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আসলে রাতে আগেই ঘুমায় গেছেন। মোটামুটি ১০টা-১১টার ভিতরে আপনি ঘুমায় গেছেন। আপনি উঠছেন সেহরিতে। সেহরিতে উঠে আপনি সেহরি করে ফজরের নামাজ পড়ছেন। এরপরে আপনি হচ্ছে একটা ভালো বেশ ভালো পড়াশোনা করছেন। ১০টা, ১১টা, ১২টা যে কয়টা পর্যন্ত আপনার করা পসিবল হয়। এরপর যদি আপনার একটু নিদ্রা আসে, একটু যদি শরীরটা একটু টায়ার্ড লাগে, ওই সময় আপনি ওই সময় আপনি ১-১.৫ ঘন্টার জন্য একটা ন্যাপ নিতে পারেন, একটা ঘুম দিতে পারেন। এরপরে উঠলেন, আপনি জোহরের নামাজ পড়লেন। এরপরে আপনার লাইভ ক্লাসগুলো থাকলো। আপনি ক্লাসগুলো অ্যাটেন্ড করলেন। এরপর অন্যান্য আনুষঙ্গিক আরো কাজকর্ম, আসর, মাগরিব, এরপর ইফতার। সো এই হইতে পারে হচ্ছে একটা ওয়ে। সো ২টা ওয়ে হইতে পারে। এক, আমি হয়তো ১০টা ১১টায় ঘুমায় গেছি। সো ঘুম থেকে আমি উঠছি হচ্ছে সেহরির সময় এবং এরপরে আমি আসলে লম্বা সময় পড়াশোনা করছি এবং ভোরের ওই শান্ত স্তব্ধ পরিবেশে আমার পড়াশোনা ভালো হয়। আরেকটা ওয়ে হইতে পারে যে ভাই আমি আসলে সারা রাত জেগেছিলাম পেঁচার মতো। ঠিক আছে? তো এই পেঁচার মতো জেগে থেকে আমি একদম ভোর রাতে সেহরি করে তারপরে ঘুমাইছি। ২ টাই ইফেক্টিভ হইতে পারে যদি তুমি আসলে ঠিকঠাক মতো কাজে লাগাও। একমাত্র ফর্মুলা বলে এই পৃথিবীতে ইউনিভার্সে আসলে কিছু নাই। ঠিক আছে? আমাদের প্রত্যেকটা মানুষ আমরা আলাদা। সো এই যে আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, আমরা এখানে হাজার খানেক মানুষ বা কয়েকশো মানুষ। সো এই যে আছি, সো আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ফর্মুলা, সাকসেসের ফর্মুলা ভ্যারি করতে পারে। বাট কিছু বেসিক লাইন আপ থাকে যে আপনি আসলে পড়তে বসলেন, পড়ালেখা বাদ দিয়ে আপনি যদি আসলে এখন মানে ফেসবুকিং করেন, এটা ওইটা করেন, হাঙ্কি-পাঙ্কি করেন, ঠিক আছে? তাইলে আসলে লস প্রজেক্ট। তাইলে হাত দিয়েনই না। ঠিক আছে? আস্তানোর ডানে বসলে আল্লাহ মজা হচ্ছে। কোকেন ভাই, কোকেন। ইটস জাস্ট লাইক কোকেন। একটা ভয়ংকর ড্রাগ। এইটা আপনার ব্রেইনে যে স্টিমুলেশন দেয়, যে উদ্দীপনা তৈরি করে, আপনার নিউরনগুলোকে যেভাবে ভাইব্রেট করে, ফেসবুকের, ইনস্টাগ্রামের একটা লাভ রিঅ্যাক্ট আপনাকে ওইভাবেই মানে আপনার ব্রেইনে সেই উদ্দীপনাটা দেয়। সো খুব ভয়ংকর বিষয় ভাই। সো লস করেন না। আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আমরা সবাই ইনশাআল্লাহ দেখা করব। ঠিক আছে? দেখো, মোবাইল দিয়ে পড়তে হয় আর মোবাইলে আমি অ্যাডিক্টেড হয়ে গেছি, ২ টা জিনিস ভিন্ন। আপনি কতক্ষণ পড়েন? আপনি সারাদিনে শিখতে কয় ঘন্টা ক্লাস করেন? সো যে আপনার মানে কতটা টাইম আপনি ইফেক্টিভলি ফোন ইউজ করেন? এটা সবার জন্য না। অনেকেই অনেক র‍্যান্ডম আরবিটারি হিজিবিজি কাজে নিজের ফোনে টাইমটা লস করেন। ঠিক আছে? সো ওইটা কইরেন না। ওইটা কইরেন না। ঠিক আছে? আচ্ছা। ওকে, সো আমরা আজকে স্থির বিদ্যুৎ। আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি কি বলে কি এই কি ভাইরাল-টাইরাল এগুলা কি বলো ভাই? এগুলা ভয় দেখায় না আমাকে। আমি একজন সহজ সরল মানুষ। তাহলে আসেন আমরা হচ্ছে আজকে স্থির তড়িৎ নিয়ে পড়াশোনা শুরু করব। আমরা হচ্ছে আজকে স্থির তড়িৎ নিয়ে আমরা আজকে পড়াশোনা করব ইনশাআল্লাহ। সো এই স্থির তড়িতে আমরা কে কতদূর কি পড়ছি না পড়ছি জানি না। আমরা একদম শুরু থেকে সবকিছু গুছায় সুন্দর করে পড়ব এবং মজার কথা হচ্ছে যে আমাদের এই স্থির তড়িৎ আসলে কনসেপশন আসলে খুব বেশি নাই, জিনিসপত্র আসলে ছোট, অল্পই জিনিসপত্র আছে। ঠিক আছে? রমজান মাসে ক্লাস ইনশাআল্লাহ বেশিরভাগ ক্লাস দুপুর বিকেলের মধ্যেই হয়ে যাবে। রমজান মাসে বেশিরভাগ ক্লাস দুপুর বিকেলের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আসেন ওকে ফাইন। যারা অনেক কিছু মিস দিয়ে, কেউ খেলাধুলা মিস দিছেন, কেউ প্রাইভেট মিস দিছেন, কেউ হয়তো বন্ধু-বান্ধবের সাথে আড্ডা মিস দিছেন, কেউ হয়তো সাধের ঘুম মিস দিছেন। দুপুরের ঘুম ভাই আমার খুব পছন্দের। তো এই যে যা কিছু মিস দিয়ে এই ক্লাসটা করতে আসছেন, চলেন আমরা একটা ইফেক্টিভ ক্লাস করি। এবং এই ইফেক্টিভ ক্লাস থেকে আমাদের স্থির তড়িতের জন্য যা কিছু ইম্পোর্টেন্ট সবকিছু আমরা যদি একটু পড়ে ফেলতে চাই, তাহলে আ একটু যদি আমরা খেয়াল করি, ওকে ফাইন। তাহলে আসেন আমরা শুরুতে একটু বেসিক কথাবার্তা বলে আসি, তারপরে আমরা হচ্ছে সামনের দিকের কথাবার্তাগুলা বলব। ঠিক আছে? আচ্ছা ফাইন। জোশ। আসেন কে কিভাবে পড়বেন এটা নিয়ে কথাবার্তা হইছে, পরে লাগলে আবারও কথাবার্তা বলে দিব। আর আমার সাথে যাদের পরিচয় আছে ভেরি গুড, যাদের আমার নাম ঠিকানা জানা নাই, আমার নাম মাসুদ জাভেদ জিমি। আমি ফিজিক্স পড়াচ্ছি, অনেক বছর ধরে পড়াশোনা করছিলাম বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে আসেন আমরা হচ্ছে স্থির বিদ্যুৎ নিয়ে যদি কথাবার্তা বলতে যাই, তাহলে স্থির বিদ্যুতে আমার শুরুতেই ৩ টা জিনিস লাগে। আমাদের লাগে হচ্ছে ২ টা চার্জের মধ্যে ক্রিয়াশীল বল, আমাদের লাগে হচ্ছে একটা চার্জের আশেপাশে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সো এই যে প্রাবল্যতা আছে, এই প্রাবল্যটাকে আমরা কখনো কি বলি? প্রাবল্যটাকে আমরা কখনো বলে থাকি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এবং আরেকটা জিনিস আমাদের লাগে, সেটা কি বল? সেটা হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্রটা আছে, এই তড়িৎ ক্ষেত্রের কি? তড়িৎ ক্ষেত্রের হচ্ছে বিভব। সো এই ৩ টা টপিক থেকেই আমাদের অনেক বেশি সৃজনশীল চলে আসে। ঠিক আছে? অনেক বেশি সৃজনশীল চলে আসে। ঠিক আছে? আচ্ছা। সো খেয়াল করেন এই যে বল, প্রাবল্য এবং বিভব আছে, তাহলে এদেরকে নিয়ে আমি যদি একটু ছোট্ট কথাবার্তা বলে ফেলি, তাহলে আসো আমরা শুরুতে একটু বেসিক নিয়ে কথাবার্তা বলেছি। একটু বেসিক নিয়ে কথাবার্তা বলি, তারপরে আমরা হচ্ছে প্রবলেম সলভ করতে চলে যাব। তাহলে সবার আগে চলে আসেন, আমি ধরে নিলাম যে আমার এই পাশে এখানে একটা চার্জ আছে, ধরে নিলাম এইটা হচ্ছে Q1, এবং এই পাশে একটা চার্জ আছে, ধরে নিলাম এইটা হচ্ছে Q1 Q2 দিয়ে না লিখি। সো Q1 Q2 দিয়ে না লিখে আমি যদি বলি এই পাশে আমার একটা চার্জ আছে, এটা হচ্ছে ক্যাপিটাল Q, এবং এই পাশে একটা চার্জ আছে, এটা হচ্ছে স্মল q, এইটা হচ্ছে A বিন্দু, এইটা হচ্ছে B বিন্দু। তাহলে এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যে ধরে নিলাম একটা সেন্টার টু সেন্টার ডিসটেন্স দিয়ে দেওয়া আছে। সো এই দুইটা বিন্দু চার্জের মধ্যে দূরত্ব কত দিয়ে দেওয়া আছে? ধরে নিলাম দূরত্ব হচ্ছে R দেওয়া আছে। অনেকে হয়তো দূরত্বকে D দিয়ে লিখতে পারো। সো D লিখো, R লিখো, যাই লিখো, কোনো সমস্যা নেই। তাহলে এদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, সো এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সো এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে, এই আকর্ষণ বা বিকর্ষণ বল F, এটাকে F দিয়ে লিখতে পারি বা F অফ ইও লিখতে পারি, যেহেতু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। সো এই F সমান কি? F সমান হচ্ছে আপনারা হয়তো এখানে কনস্ট্যান্ট লিখেন K ইনটু Q ডিভাইডেড বাই R স্কয়ার। তো এটাকে আমি একটু ভেঙে এইভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট Q ইনটু Q ডিভাইডেড বাই হচ্ছে R স্কয়ার। সো এইটা কি বস? এইটা হচ্ছে কুলম্বের বলের জন্য একটা সমীকরণ। সো এই সমীকরণ আমরা কোন মাধ্যমের জন্য বসাইছি? এইটা একটা ইম্পর্টেন্ট কথা। এইটা হচ্ছে ভাই শূন্য মাধ্যমের জন্য। এইটা কোন মাধ্যমে বস? এইটা হচ্ছে শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত? শূন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q ডিভাইডেড বাই R স্কয়ার। সো এই যে K আছে বা 1/4 পাই এপসাইলন নট আছে, এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। তারপর এটার একক কি আসবে? এইটার একক আসবে হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। সো এইটার একক কি? এই যে পুরা K আছে, তাহলে এইটার একক কি আসবে? এইটার একক আসবে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। সো এটা কি? এটা হচ্ছে ওই যে আমার কনস্ট্যান্ট আছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। সবাই আমরা এটা নিশ্চয়ই জানি।
সবাই আমরা এটা নিশ্চয়ই জানি, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন আপনাকে তো এখানে বল বাইর করতে বলছে। সো এই যে আকর্ষণ বা বিকর্ষণ হবে, এই আকর্ষণ বা বিকর্ষণের ব্যাপারটা কি? আকর্ষণ বা বিকর্ষণের ব্যাপারটা আমরা জানি যে দুইটা প্লাস যদি থাকে, দুইটা প্লাস কি করবে? বিকর্ষণ করবে। আবার দুইটা মাইনাসও যদি থাকে, এরা পরস্পরকে কি করবে? এরা পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি একটা প্লাস একটা মাইনাস থাকে, তাহলে এরা পরস্পরকে কি করবে? এরা হচ্ছে পরস্পরকে আকর্ষণ করবে। সো এই হচ্ছে মোটামুটি আমার কুলম্বের বল রিলেটেড বেসিক কথাবার্তা। এটা কি? এটা হচ্ছে আমার কুলম্বের বল রিলেটেড বেসিক কথাবার্তা। ঠিক আছে? বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, সো দুইটা চার্জ একজন আরেকজনকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। আকর্ষণ বা বিকর্ষণটা কার উপর ডিপেন্ড করে? এদের আধানের উপর। যদি দুইটা ধনাত্মক চার্জ থাকে পরস্পরকে বিকর্ষণ করবে, যদি দুইটা ঋণাত্মক চার্জ থাকে পরস্পরকে বিকর্ষণ করবে। একটা ধনাত্মক একটা ঋণাত্মক যদি হয়, অর্থাৎ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে? আর এই হচ্ছে আমার আকর্ষণ বা বিকর্ষণ বলের সূত্র, F = K × QQ / R²। সো এই K টাকে আমরা চাইলে এইটাও লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট QQ / R²। সো এই যে এপসাইলন নটটা আছে, এই এপসাইলন নটটা এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে শূন্য মাধ্যমে। এটাকে আমরা কি বলি? শূন্য মাধ্যমে তড়িতের ভেদনযোগ্যতা বা প্রবেশ্যতা। শূন্য মাধ্যমে তড়িতের ভেদনযোগ্যতা বা প্রবেশ্যতা। এইটাকে আমরা লিখি কি দিয়ে? এইটাকে আমরা লিখি হচ্ছে এপসাইলন নট দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এপসাইলন নট দিয়ে। ঠিক আছে? সো এই যে এপসাইলন নটটা আছে, এই এপসাইলন নটটা সমান কি? এই এপসাইলন নটটা সমান হচ্ছে 8.854 ইনটু 10^12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। এইটা আসলে ভাইস ভার্সা করলে এই মানগুলো জানা যায় এবং এই মানটা আমাদের অনেক বেশি দরকার নাই। এই মানটা আমাদের অনেক বেশি দরকার নাই। ঠিক আছে? এটা জাস্ট আমি জেনে রাখছি। এটা জাস্ট আমি জেনে রাখি আমার জন্য সুবিধা। আমি আসলে এই যে উপরের সূত্রটা আছে, এই যে উপরের সূত্রটা আছে বস, আমি আসলে এই উপরের সূত্রটা দিয়ে আমার সব ম্যাথ আমি সলভ করে ফেলতে পারবো। এইটা দুইটা এক্সট্রা কথা আমি বলছি, জাস্ট জেনে রাখেন। ঠিক আছে? বিকর্ষণ মানে রিপালস করা। বিকর্ষণ মানে হচ্ছে রিপালস করা। আর আকর্ষণ মানে হচ্ছে অ্যাট্রাক্ট করা। আকর্ষণ মানে হচ্ছে অ্যাট্রাক্ট করা, আর বিকর্ষণ মানে কি? বিকর্ষণ মানে হচ্ছে রিপালস করা। আচ্ছা, এরপরে চলে আসেন, আমি এই দুইটা চার্জের জন্য আমি যদি আবার চিন্তা করি, ধরে নিলাম এই হচ্ছে আমার ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ আর এই হচ্ছে স্মল কিউ পরিমাণ চার্জ, এবং এদের দুজনের মধ্যে কি আছে ভাই? এদের দুজনের মধ্যে একটা দূরত্ব আছে। তাইলে এই দূরত্বটা কত? দূরত্বটা আগেও আমি আর ধরে নিয়েছিলাম। ধরে নিলাম এইটা হচ্ছে এ বিন্দু এবং এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা, তো এরপরে চলে আসেন, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আমরা এই জায়গায় কি নিয়ে কথা বলবো একটু? আমরা এই জায়গায় কথা বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নিয়ে। তো এই প্রাবল্য ব্যাপারটা কি? প্রাবল্যকে আমরা লিখি হচ্ছে ই দিয়ে। প্রাবল্যকে কি দিয়ে লিখি? প্রাবল্যকে লিখি হচ্ছে ই দিয়ে। তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আসলে কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে হচ্ছে, জাস্ট চিন্তা করো, ধরো এইখানে একটা চার্জ আছে +5 কুলম্ব। এই যে +5 কুলম্বের চার্জটা আছে, সবাই একটু চিন্তা করেন। এই যে +5 কুলম্বের চার্জটা আছে, এই +5 কুলম্ব চার্জের আশেপাশে আমি ধরো এইখানে একটা +1 কুলম্বের চার্জ রাখলাম, আবার আরেকটু দূরে এইখানে একটা +1 কুলম্বের চার্জ রাখলাম। সবাই একটু বুঝেন। এই +5 কুলম্ব চার্জের কাছাকাছি আমি দুই জায়গায় দুইটা চার্জকে রাখছি। এইখানে রাখছি একটা +1 কুলম্ব, এইখানে রাখছি একটা +1 কুলম্ব। এখন বুঝেন, যেহেতু দুইটাই হচ্ছে, এটা পরে, এটা আগে আমার দরকার নাই। আমি আগে হচ্ছে এইটার কথা চিন্তা করি। So এই যে +1 কুলম্বের চার্জ, এই +1 কুলম্বের চার্জটাকে এই +5 কুলম্ব, এটা কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? কাছে টানবে না দূরে ধাক্কা দিবে? এটাকে কাছে টানবে না দূরে ধাক্কা দিবে? এইখানে আমি কাকে রাখছি? এইখানে রাখছিলাম হচ্ছে +5 কুলম্ব, এর কাছাকাছি জায়গায় রাখছিলাম হচ্ছে +1 কুলম্ব। সো দুইটাই যেহেতু পজিটিভ, তাহলে দুইটাই পজিটিভ হইলে একজন আরেকজনকে কি করবে? একজন আরেকজনকে ডেফিনিটলি বিকর্ষণ করবে, বাইরের দিকে ধাক্কা দিবে। ডেফিনিটলি কি করবে? ডেফিনিটলি হচ্ছে বিকর্ষণ করবে বা বাইরের দিকে ধাক্কা দিবে। বুঝি? বিকর্ষণ করতেছে, রিপালস করবে, বিকর্ষণ করবে, বাইরের দিকে ধাক্কা দিবে। গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমি চিন্তা করলাম যে এইটা তো মোটামুটি একটা দূরত্বে ছিল। কত দূরত্ব আমি তো জানি না। তো এটা আমি ধরে নিলাম যে র‍্যান্ডম কিছু একটা দূরত্ব, সামথিং। কত দূরত্ব? সাপোজ এই দূরত্বটা আমার সুবিধার জন্য আমি বললাম 2 সেন্টিমিটার দূরত্বে ছিল। তাহলে এখানে কি করছে? একটা বিকর্ষণ করছে, দূরে ঠেলা দিবে। ভেরি গুড, দূরে ঠেলা দিবে। ভালো লাগছে। এখন মনে করো এইখানে আমি একটা +1 কুলম্বের আরেকটা চার্জকে রাখছি। এইখানে আমি কি করছি? এইখানে আমি +1 কুলম্বের আরেকটা চার্জকে রাখছি। সো এই যে +1 কুলম্বের আরেকটা চার্জকে রাখছি, এই চার্জটাকে কত দূরে রাখছি? এইবার আমি ধরে নিলাম যে এই চার্জটাকে আমি একটু দূরে বসাইছি। কতটুকু দূরে বসাইছি? তাহলে এইটাকে বসাইছি হচ্ছে আরেকটু দূরে। কতদূর দূরে? 5 সেন্টিমিটার দূরে। এইটাকে 5 সেন্টিমিটার দূরে রাখছি। তাহলে এই যে 5 সেন্টিমিটার দূরে রাখছি, তো এই +5 কুলম্ব তো ওকেও এখন বিকর্ষণ করবে। ওকেও এখন বিকর্ষণ করবে বা ধাক্কা দিবে। তো এই যে +5 কুলম্ব ওকে এখন বিকর্ষণ করবে বা ধাক্কা দিবে। এই যে ওকে কি করতেছে? ওকে হচ্ছে বিকর্ষণ করতেছে বা ধাক্কা দিচ্ছে। সো আমাকে একটু বলেন তো যে এখানেও বিকর্ষণ করছে, ওইখানেও বিকর্ষণ করছে। এইখানেও ঘটনাটা কি হইছে? এইখানেও ঘটনাটা হইছে বিকর্ষণ। এইখানেও ঘটনাটা হইছে বিকর্ষণ। সো কোন জায়গায় আসলে? এখানে নাম দিলাম বিকর্ষণ অফ 1, এখানে নাম দিলাম হচ্ছে বিকর্ষণ অফ 2। বলেন তো কোনখানে বিকর্ষণ বলের মান বেশি? কোনখানে বেশি জোরে ধাক্কা দিবে? কোনখানে বেশি জোরে ধাক্কা দিবে? ডেফিনিটলি বেশি জোরে ধাক্কা দিবে হচ্ছে এইখানে, যেটা হচ্ছে কাছে। যেই চার্জটা কাছাকাছি অবস্থিত, 1 নাম্বার। ভেরি গুড। 1 নাম্বার না, 2 নাম্বারে কখনো বেশি জোরে ধাক্কা দিবে না। কারণ কি? খেয়াল করো দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে বেশি। সো দূরত্বটা যদি বেশি হয়ে যায়, দূরত্ব যত বেশি হবে, সবসময়কার জন্য মনে রাখেন, দূরত্ব যত বেশি হবে, দূরত্ব যত বেশি হবে, আমার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত কম হবে। দূরত্ব যত বেশি, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত কম হতে থাকবে। আচ্ছা, এখন মনে করেন এই যে +1 কুলম্বের চার্জটা আছে, এই যে +1 কুলম্বের চার্জটা আছে, এটা একটু বুঝে নাও সবাই যে একবার রাখছিলা কোথায়? একবার রাখছিলা হচ্ছে 2 সেন্টিমিটার দূরে, একবার রাখছিলা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে। এখন রাখতে রাখতে মনে করো তুমি এটাকে অনেক দূরে ঠেলে পাঠায় দিছো। তুমি এটা কি করছো? তুমি এটাকে অনেক দূরে ঠেলে পাঠায় দিছো। এই মনে করো অনেক দূর। অনেক দূর মানে লাখ লাখ কোটি কোটি দূর। এটাকে আমি মেজার করতে পারতেছি না। এইরকম একটা দূরত্বে এনে যে ফেলছি, তাহলে এই যে এরকম একটা দূরত্বে এনে ফেলছি, তাহলে খেয়াল করো এইখানে +1 কুলম্বের চার্জটা রাখছি এবং এই +1 কুলম্বের চার্জটাকে এরকম দূরত্বে রাখার জন্য আমি যদি বলি এই চার্জটার উপর কোনো ধরনের বিকর্ষণ বল নাই। এই চার্জটার উপর কি হচ্ছে? কোনো ধরনের বিকর্ষণ বল নাই। কেন বিকর্ষণ বল নাই? কারণ সীমার বাইরে। মনে করেন আমার হাতের কাছাকাছি এখানে কিছু আছে। এরিয়ায় কোন কথা বলবে? চুপ করে থাকবে দামি। সো মনে করেন এই যে এই মডেল, এই দামি আমার হাতের কাছে আছে। সো আমি এখানে কি করতে পারবো? আমি এখানে ওকে ধাক্কা দিতে পারবো। আমি এখানে ওকে কি করতে পারবো? আমি এখানে হচ্ছে ধাক্কা দিতে পারবো, কারণ ও আমার ধাক্কা দেওয়ার সীমার ভেতরে আছে। কিন্তু তুমি চিন্তা করো যে একটু এখানে যাও। এই যে ধরো ও এখন দেখো, আমি কি এখন চাইলেও ওকে ধাক্কা দিতে পারতেছি? আমি ওকে চাইলেও এখন ধাক্কা দিতে পারতেছি না। কেন? আমি ওকে কেন ধাক্কা দিতে পারতেছি না? কারণ ও হচ্ছে, থ্যাংক ইউ, যাও।
আলোচনা করি। কেন? কারণ এই যে বিকর্ষণ বল নাই, এই বিকর্ষণ বলটা হচ্ছে ওর সীমার বাইরে, এইটা হচ্ছে ওর তড়িৎ ক্ষেত্রের বাইরে। এইটা কোথায়? মনে তড়িৎ ক্ষেত্রের বাইরে। এটা কোথায়? এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে। সো খেয়াল করো যে একটা চার্জের আশেপাশে, so আমি আসলে আপনাকে ফার্স্টে এইটা বুঝাই দিচ্ছি যে তড়িৎ ক্ষেত্র আসলে কি, আমরা কি নিয়ে কথা বলতেছি, তড়িৎ ক্ষেত্র আসলে কি। সো তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো একটা চার্জ, সেটা যে কোনো চার্জ ভাই। আমি কি চিন্তা করলাম, এই হচ্ছে 5 কুলম্বের চার্জ। এই 5 কুলম্ব চার্জের আশেপাশে একটা নির্দিষ্ট দূরত্বে ওর আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা আছে। দূরত্ব যত বাড়বে, আমরা কি দেখছি, দূরত্ব যত বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ কমবে, দূরত্ব আরো বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ কমলো। সো বাড়তে এমন একটা দূরত্ব চলে আসবে যেই দূরত্বের জন্য আকর্ষণ বা বিকর্ষণ বলের মান শূন্য। মানে এখানে বিকর্ষণ বল নাই, তার মানে আকর্ষণ বল আসলে নাই। সো এই যে দূরে চলে গেছি, কত দূরে চলে গেছি জানো? আমরা আসলে চলে গেছি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে। কোথায় চলে গেছি? তড়িৎ ক্ষেত্রের বাইরে। সো এই যে তড়িৎ ক্ষেত্রের বাইরে, এইটাকে আমরা আসলে এইভাবে বলি, এটাকে আমরা বলি হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে চার্জের সাপেক্ষে অসীম দূরত্বে চলে গেছি। তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে অসীম দূরত্বে চলে গেছি। তাহলে অসীম দূরত্বে যদি চলে যাই, আর এর ভ্যালু যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যায়? এটা হয়ে যাচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে। সো এই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের আইডিয়া। একটা চার্জের আশেপাশে যতটুকু জায়গা জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ওর তড়িৎ ক্ষেত্র। কথা শুনি, তড়িৎ ক্ষেত্র কাকে বলে? একটা চার্জের আশেপাশে যতটুকু এলাকায় ওর আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা থাকে। এই যে দেখো, এই 1 কুলম্ব 5 সেন্টিমিটার দূরে ছিল কিন্তু ধাক্কা দিতে পারতেছিল, 2 সেন্টিমিটার দূরে ছিল, ধাক্কা আরো ভালোভাবে দিতে পারতেছিল, কিন্তু এটা যাইতে অসীম দূরত্বে চলে গেছে। তাহলে এখন আর এইটাকে ধাক্কা বা টান কিছুই দেওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে, এইটা অসীম দূরত্বে চলে গেছে। তাহলে এই যে অসীম দূরত্বে চলে গেছে, অসীম দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান কত, বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হচ্ছে 0। আর এই যে প্রাবল্য কথাটা বলতেছি, প্রাবল্য মানে কি শেষ করি বাবু, তারপর আমাদের কথা উত্তর দিচ্ছি। প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে হচ্ছে +1 কুলম্ব চার্জ। তুমি খেয়াল করো, আমি সব জায়গায় কি বসাইছি? +1 কুলম্ব, +1 কুলম্ব, +1 কুলম্ব। কেন? কারণ এই যে +1 কুলম্ব চার্জ আছে, এই +1 কুলম্ব চার্জকে আমরা বলে থাকি হচ্ছে টেস্ট চার্জ, বা এইটাকে বলে হচ্ছে পরোক্ষ চার্জ। টেস্ট চার্জ বা পরোক্ষ চার্জ। তো এই টেস্ট চার্জ বা পরোক্ষ চার্জ মানে কি? টেস্ট চার্জ বা পরোক্ষ চার্জ মানে হচ্ছে যেই চার্জের উপরে বল দ্বারা প্রাবল্য এবং বিভব ডিফাইন করা হয়। সো +1, এটা সারা জীবন +1 হবে, -1 বা অন্য কোনো কিছু জীবনেও হবে না। অলওয়েজ টেস্ট চার্জ মানে কি ভাই? টেস্ট চার্জ মানে হচ্ছে +1 কুলম্বের চার্জ। সো এই হচ্ছে আমার প্রাবল্য রিলেটেড বেসিক সব কথাবার্তা। সো এইখান থেকে এইবার আমরা যদি হচ্ছে প্রাবল্যের সূত্র এবং অন্যান্য জিনিসপত্র দেখে ফেলতে চাই, তো এখান থেকে এবার আমরা কি করব? এখান থেকে এবার হচ্ছে আমরা প্রাবল্যের ডেফিনিশন এবং প্রাবল্যের সংজ্ঞাটা দেখে ফেলি। তাহলে প্রাবল্যটা কি? প্রাবল্যটা হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল বল। +1 কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল বল। তাহলে প্রাবল্যটা কি? প্রাবল্য হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল বল। তাহলে আমাকে যদি বলে যে বি বিন্দুতে প্রাবল্য কত? কি বাইর করতে বলছে ভাই? আমাকে বাইর করতে বলছে বি বিন্দুতে প্রাবল্য। সো মনে রাখবো, যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে সেই বিন্দুতে চিন্তা করব +1 কুলম্বের চার্জ। যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে সেই বিন্দুতে সবসময় কি চিন্তা করব? +1 কুলম্বের চার্জ। এরপরে আমি প্রাবল্যের সংজ্ঞা লিখব, সূত্র লিখব। ই সমান কি? ই সমান হচ্ছে কে ইনটু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এই কে এর ভ্যালু আমরা জানি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এবং এই যে কিউটা আছে, কি কিউটাকে আমরা কি বলি? কিউটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ। কিউটাকে আমরা কি বলি? কিউটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রাবল্যের জন্য বেসিক সমীকরণ। এই সমীকরণ দিয়ে আমরা হচ্ছে ম্যাথ সলভ করব। জাস্ট একটু কোশ্চেনের উত্তর দিয়ে আসি, তারপর আমরা ম্যাথ করব। আচ্ছা, ওকে, ফাইন। কি বুঝেন নাই দেখি জানি? এটা প্রাবল্যের সমীকরণ, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সমীকরণ। তো কোন জায়গাটায় কি সমস্যা হয়েছে? কোন জায়গাটায় কি সমস্যা হয়েছে? না সামিনুর, Q1 Q2 দিলে হবে না, Q1 Q2 দিলে হবে না, Q1 Q2 দিলে হবে না। দূরত্বই বলি আমরা, ব্যাসার্ধ বলি না কখনো। আকর্ষণ বল হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স, দুইটা বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, দুইটা বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। আচ্ছা, +1 কুলম্ব সবসময়টার জন্য মনে রাখি। ধরো তুমি এইটা বুঝো, ধরো এইখানে কি ছিল? এইখানে ছিল হচ্ছে ক্যাপিটাল কিউ, আর এইখান থেকে আর দূরত্বে কি ছিল? এইখান থেকে আর দূরত্বে ছিল হচ্ছে স্মল কিউ। তাহলে কুলম্বের বল, বলের সূত্র কি দেখছি? বলের সূত্র দেখছি F ইকুয়ালস টু হচ্ছে K ইনটু ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন আমি বললাম যে ধরি কি হয়েছে বস? ধরি স্মল কিউ সমান হচ্ছে +1 কুলম্ব। তাহলে এই যে স্মল কিউ আছে, এই স্মল কিউ এর ভ্যালু কত ধরছি? স্মল কিউ এর ভ্যালু ধরছি +1 কুলম্ব। তাহলে স্মল কিউ এর ভ্যালু যদি +1 কুলম্ব হয়, তখন আমরা পাবো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সো তখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান সমান কি পাবো? ই সমান সমান পাবো হচ্ছে কে ইনটু ক্যাপিটাল কিউ ইনটু স্মল কিউ এর ভ্যালু কত ধরছিলাম বস? স্মল কিউ এর ভ্যালু ধরছিলাম +1 কুলম্ব। স্মল কিউ এর ভ্যালু কি ধরছিলাম? +1 কুলম্ব। তাহলে কিউ ইনটু 1 ডিভাইডেড বাই আর স্কয়ার, বা এইখান থেকে লিখতে পারবো ই ইকুয়ালস টু কি? ই ইকুয়ালস টু হচ্ছে কে ইনটু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এই হচ্ছে আমার বলের জন্য সূত্র, এবং এই হচ্ছে আমার প্রাবল্যের জন্য সূত্র। এই হচ্ছে আমার বলের জন্য সূত্র, এই হচ্ছে আমার প্রাবল্যের জন্য সূত্র। এবং এই যে কিউটা দেখতে পাইছি, এই কিউ এর নাম কি বলছি? এই কিউ এর নাম বলছি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ। এটা কি? এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ। এবং এইখান থেকে আরেকটা ইকুয়েশন দেখেন, এইটা আমার কাজে লাগবে। আমি বললাম এইটা হচ্ছে 1 নাম্বার, এবং আমি বললাম এইটা হচ্ছে 2 নাম্বার। সো আপনি 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করেন। আপনি কি করবেন বস? এখন খেয়াল করেন, আপনি হচ্ছে 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ, দেখো কথা বলো না, কথা বললে কিছুই বুঝবা না। সো 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দিয়ে আমরা ভাগ করে দিছি। তাহলে 1 নাম্বার সমীকরণকে যদি 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাই? দেখো, F ডিভাইডেড বাই E। তাহলে F ডিভাইডেড বাই E ইজ ইকুয়ালস টু K কিউ কিউ বাই R স্কয়ার। তাহলে উপরে কি আসবে? K কিউ কিউ ডিভাইডেড বাই R স্কয়ার, ডিভাইডেড বাই নিচে কি আসবে? K কিউ ডিভাইডেড বাই R স্কয়ার। তাহলে K কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে মজার বিষয় খেয়াল করো, এইখানে কে আর কে কাটা যাবে, কিউ আর কিউ কাটা যাবে, আর স্কয়ারও কাটা যাবে। তাহলে কি থাকবে? এইখান থেকে থাকবে বা এফ ডিভাইডেড বাই ই, বা এফ ডিভাইডেড বাই ই সমান সমান কি? সমান সমান হচ্ছে কিউ, বা এইখান থেকে এফ ইকুয়ালস টু কি লিখা যাবে? এফ ইকুয়ালস টু লিখা যাবে কিউ ই। এখান থেকে কি লিখতে পারবো? এফ ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে কিউ ই। এইখানে এই যে কিউটা আছে, এই স্মল কিউ এর পরিচয় কি লিখবো? এই স্মল কিউ এর পরিচয় লিখবো হচ্ছে যার উপর প্রাবল্য,
এই স্মল কিউবের পরিচয় কি? যার উপর প্রাবল্য, যেই বিন্দুর উপর প্রাবল্য সেই বিন্দুর চার্জ, আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ। গুড, ভেরি গুড। ওকে, প্রাবল্য হচ্ছে কোনো একটা চার্জ যত জোরে ধাক্কা বা টান দিতে পারে, যত জোরে ধাক্কা বা টান দেয়, যত ফোর্সে ধাক্কা দিবে বা যত ফোর্সে কাছে টানবে, এটাকেই বলে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ। এটাকেই বলে হচ্ছে প্রাবল্য। ই মানে হচ্ছে প্রাবল্য, ই মানে হচ্ছে প্রাবল্য, ই দিয়ে আমরা প্রাবল্য বুঝাই, ই দিয়ে আমরা প্রাবল্য বুঝাই। বিভব এখনো পড়ি নাই, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের পাল্লা বা আকর্ষণ বিকর্ষণ দূরত্বের ওরকম লিমিট নাই, অসীমের আগ পর্যন্ত সকল বিন্দুতেই থাকে। অসীমে গেলে তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0 হয়, অসীমে যদি না যায় তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সবসময় একটা ভ্যালু থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছি। হ্যাঁ, কিউ এর ভ্যালু যখন +1 হবে তখন এফ আর ই সমান হবে। ভেরি গুড। কিউ এর ভ্যালু যখন +1, এই কিউ এর ভ্যালু যখন +1 তখন এফ আর ই একই কথা। আমরা আসলে তাই লিখছি, দেখো এই যে কিউ এর ভ্যালু +1 তখন এই এফটাকে আমরা ই লিখে দিছি, এই কিউটাকে লিখে দিছি +1। বুঝতে পেরেছি? ওকে, ফাইন। তাহলে আসেন আমরা দুইটা ছোট অঙ্ক করি, তাইলে আমাদের অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসেন আমরা এই দুটো অঙ্ক দিয়ে মোটামুটি ইনশাআল্লাহ অনেক কিছু বুঝে ফেলবো। তাহলে আমি ধরে নিলাম, আচ্ছা অনেকেই বলতেছে যে চার্জ গোল হয় কিনা। ব্যাপারটা হচ্ছে আমরা যা কিছু নিয়ে কাজ করি, আমরা সবসময় কাজ করি হচ্ছে বিন্দু চার্জ নিয়ে, অন্তত এসএসসি লেভেলে, ঠিক আছে? এইচএসসি তেও অনেকটুকু আমরা কি নিয়ে কাজ করি? আমরা কাজ করি হচ্ছে বিন্দু চার্জ নিয়ে। সো বিন্দু চার্জ আসলে একটা বিন্দু, গোল টোল আমি এঁকে দেখাচ্ছি। সো এখানে সবসময় বিন্দু চিন্তা করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, নাসিফ আমাদের অঙ্ক দিচ্ছে বেশ ভালো। তাহলে আসেন আমরা নাসিফের অঙ্কটা একটু লিখি। তাহলে নাসিফ যেটা বলছে যে আমি ধরে নিলাম যে আমার এইখানে একটা চার্জ আছে, এইটা হচ্ছে +40 কুলম, আর এইখানে একটা চার্জ আছে, আমি ধরে নিলাম এইটা হচ্ছে -30 কুলম। আরো বড় করে লেখা যেত না ভাইয়া? এই পাশে আমি ধরে নিলাম এইখানে আছে হচ্ছে +40 কুলম্বের একটা চার্জ, এইখানে আছে হচ্ছে -30 কুলম্বের একটা চার্জ। খুব ভালো কথা। আমাকে এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, আমাকে এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। দাঁড়াও, হচ্ছে আমার +40 কুলম, এই হচ্ছে আমার -30 কুলম। তাহলে +40 -30 এখানে দেওয়া আছে, এবং এদের একটা মধ্যবর্তী দূরত্ব কত ধরবো? এদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম, এদের মধ্যবর্তী দূরত্ব যেকোনো একটা কিছু ধরে নিলাম, এদের মধ্যবর্তী দূরত্ব এইটা আর দিয়েও লেখা যাবে, এইটা ডি দিয়েও লেখা যাবে। আর বা ডি নিয়ে কোনো সমস্যা নাই, সবসময় মনে রাখবো দূরত্ব, সবসময় মনে রাখবো হচ্ছে দূরত্ব। তাইলে আর এর ভ্যালু কত ধরে নিলাম? আর এর ভ্যালু হচ্ছে 3 মিটার। আচ্ছা, এই ধরে নিলাম হচ্ছে এ বিন্দু, এই ধরে নিলাম হচ্ছে বি বিন্দু। আচ্ছা, অনেক কিছু বলতে পারে, অনেক কিছু বলতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বরে কি বললো? 1 নম্বরে বললো এবি এর মধ্য বিন্দুতে, এবি এর মধ্য বিন্দুতে আকর্ষণ বা বিকর্ষণ বল কত? এবি এর না, এবি এর মধ্যবিন্দুতে না বলি, এবি এর মধ্যবিন্দুতে না বলি, এবি এর মধ্যবিন্দুতে একটা চার্জ বসাইতে হবে, তাহলে ওইটা তো আমার জন্য একটু গেঞ্জাম। তাহলে বসাই, সমস্যা কি? তাহলে আমাকে বললো যে এবি এর মধ্যবিন্দুতে ক্রিয়াশীল প্রাবল্য কত? কি বাইর করতে বলছে বস? এবি এর মধ্যবিন্দুতে ক্রিয়াশীল প্রাবল্য কত? আচ্ছা, 2 নম্বরে বাইর করতে বলছে এ বিন্দুতে প্রাবল্য কত, এ বিন্দুতে প্রাবল্য কত। 3 নম্বরে বাইর করতে বলছে বি বিন্দুতে প্রাবল্য কত। 4 নম্বরে বের করতে বলছে এবি এর সংযোজক রেখায়, এবি এর সংযোজক রেখায় কোন দূরত্বে, এবি এর সংযোজক রেখায় কোন দূরত্বে লব্ধি প্রাবল্য 0? এবি এর সংযোজক রেখায় কোথায় লব্ধি প্রাবল্য 0? সো এই হচ্ছে আমার মোটামুটি যা যা কিছু এখান থেকে জিজ্ঞেস করতে পারে সবকিছু এখান থেকে দেওয়া আছে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, ক্লিয়ার? নাসিফ, লেখা হয়েছে তোর কোশ্চেন, তুই এত স্প্যামিং করতেছিস কেন? আরেকবার স্প্যামিং করলে ধ্বংস করে দেবো। আচ্ছা, ওকে, খালি আমরা এখন ধারক পড়ি নাই, ধারক পড়ি, তারপরে আমরা ধারক নিয়ে কথাবার্তা বলবো। লব্ধি প্রাবল্য মানে হচ্ছে প্রাবল্যের যোগফল। লব্ধি প্রাবল্য মানে হচ্ছে প্রাবল্যের যোগফল বা প্রাবল্যের সমষ্টি। লব্ধি প্রাবল্য মানে কি? লব্ধি প্রাবল্য মানে হচ্ছে যে প্রাবল্যের সমষ্টি বা প্রাবল্যের যোগফল। তো লব্ধি প্রাবল্য মানে কি? লব্ধি প্রাবল্য মানে হচ্ছে প্রাবল্যের সমষ্টি বা যোগফল, যাই বলি না কেন, সামেশন, ঠিক আছে? আচ্ছা, আমাদের স্যার স্কুলে করাইছে, গুড, স্যার ভালো পড়াইছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসেন এখন আমরা একটু কথাবার্তা বলি। সো ফার্স্ট আপনাকে কি বার করতে বলছি, আমরা একটা একটা করে সলভ করব। 1 নাম্বার ম্যাথ, আসেন সবাই, সবাই কোশ্চেন পড়েন, সবাই কোশ্চেন পড়েন। আপনাকে দুইটা চার্জ দেওয়া আছে, এইখানে +40 কুলম, এইখানে -30 কুলম। তাহলে আপনাকে কি বার করতে বলছে? আপনাকে বার করতে বলছে যে এবি এর মধ্য বিন্দুতে ক্রিয়াশীল প্রাবল্য। সো এবি কোথায়? এই হচ্ছে এবি। সো এবি এর মধ্য বিন্দুতে, সো এবি এর মধ্য বিন্দু মানে কি? মানে এইখানে একটা চার্জ আছে, এইটা হচ্ছে +40 কুলম, এইখানে একটা চার্জ আছে, এইটা হচ্ছে -30 কুলম। তাহলে মধ্যবিন্দুর কথা যদি বলে, তাহলে মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে এই পাশ থেকে কত? এই পাশ থেকে 1.5 মিটার দূরে, আবার এই পাশ থেকেও কোথায়? এই পাশ থেকেও 1.5 মিটার দূরে। তাহলে দুই পাশ থেকে হচ্ছে 1.5 মিটার দূরে দূরে আছে। আচ্ছা, তো এখন আমাকে বার করতে বলছে কি? আমাকে বার করতে বলছে যে এবি এর মধ্যবিন্দুতে ক্রিয়াশীল প্রাবল্য। এখন খেয়াল করো, এবি এর মধ্যবিন্দুতে যেখানে প্রাবল্য বের করতে বলবে, সবাই মনে রাখেন, সবাই মনে রাখেন যে যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে সেখানে আমরা একটা +1 কুলম বসাই দিব। যেই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, যেই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, তো ওখানেই আমরা কি বসাবো? ওখানেই বসাবো হচ্ছে +1 কুলম। যেই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওখানেই বসাবো হচ্ছে কি? ওখানেই বসাবো হচ্ছে +1 কুলম চার্জ বসাবো। যেখানে প্রাবল্য বের করতে বলছে ওখানেই বসাবো হচ্ছে +1 কুলম। তাহলে যেখানে প্রাবল্য বের করতে বলছে, তাহলে কোথায় বের করতে বলছে? মধ্যবিন্দুতে। তাহলে এইখানে আপনি বসান হচ্ছে +1 কুলম। সো এখানে আপনি কাকে বসালেন? এখানে আপনি বসালেন হচ্ছে +1 কুলম। তাহলে খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, এই যে 40 কুলম্বের চার্জটা আছে, এই 40 কুলম্বের চার্জটা আছে, এই চার্জটা ধনাত্মক। তাহলে 40 কুলম্বের চার্জ, মনোযোগ দাও, 40 কুলম্বের চার্জ এই +1 কুলম্বের চার্জকে কি করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? 40 কুলম্ব পজিটিভ, +1 পজিটিভ। সো পজিটিভ পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে, ধাক্কা দিবে। তাহলে +40 কুলম্বের জন্য প্রাবল্য,
+40 কুলম্বের জন্য যেই প্রাবল্যটা তৈরি হয়েছে এইটাকে আপনি নাম দিলেন E1, তাইলে E1 সমান কি আসবে? K ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এই যে কিউ আছে, এই কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে এখানে +40, কারণ এখানে প্রাবল্য তৈরি করছে কে? তৈরি করছে +40। তাহলে এইখান থেকে আপনি কি লিখতে পারেন? এইখান থেকে আপনি লিখতে পারেন 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউ। এই কিউ এর ভ্যালু কত? এই কিউ এর ভ্যালু হচ্ছে 40 প্লাস ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই আর স্কয়ার। আর স্কয়ারের ভ্যালু কত? আর স্কয়ারের ভ্যালু হচ্ছে 1.5 টোটালটার উপর স্কয়ার। তাইলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? এইখান থেকে আমরা লিখতে পারি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 40 ডিভাইডেড বাই দুষ্টু ছেলে ইনটু 40 ডিভাইডেড বাই 1.5 টোটালটার উপর স্কয়ার। তাহলে এটা কত আসে? এইটা আসে হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার কুলম। প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম। প্রাবল্যের একক কি? নিউটন পার কুলম। আচ্ছা, এখন আমাকে বলেন এই যে E1 আছে, এই E1 টা কি করতেছে? E1 টা বাইরে ধাক্কা দিচ্ছে। E1 টা কি করতেছে? E1 টা হচ্ছে বাইরে ধাক্কা দিচ্ছে। তাহলে এইখানে E1 এর ডিরেকশনটা আমি যদি এঁকে ফেলি যে E1 কোন দিকে যাচ্ছে? E1 যাচ্ছে আসলে ডান দিকে। E1 টা কোন দিকে যাচ্ছে বস? E1 যাচ্ছে হচ্ছে ডান দিকে। তাহলে এইখানে আপনি এটা সুন্দর করে লিখতেও পারেন যে E1 কোন দিকে যায়? E1 যায় হচ্ছে ডান দিকে। আচ্ছা, এরপরে আসেন, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, অনেকেই এটা ক্লিয়ার না যে ভাই আমরা এখানে কি আসলে প্লাস মাইনাস দিব কিনা, আমরা আসলে চার্জের প্লাস মাইনাস দিব কিনা। তো এতক্ষণ আসলে প্রবলেম হয় নাই, কারণ +40 এটাও পজিটিভ, +1 এটাও পজিটিভ। কিন্তু যখন আমি -30 কুলম্বের জন্য প্রাবল্য E2 বাই করতে যাব, -30 কুলম্বের কাহিনী কি সবাই খেয়াল করো। -30 এইটা একটা নেগেটিভ চার্জ। -30টা কি? এইটা একটা নেগেটিভ চার্জ। সো নেগেটিভ চার্জ এই +1 কে কি করবে? নেগেটিভ চার্জ এই +1 কে আকর্ষণ করে কাছে নিয়ে আসবে। নেগেটিভ চার্জ +1 কে কি করবে? আকর্ষণ করে কাছে নিয়ে আসবে। এটা নিয়ে কারো ডাউট নাই নিশ্চয়ই যে এই নেগেটিভ চার্জ এই +1 কে কি করবে? +1 কে নিজের দিকে হচ্ছে আকর্ষণ করবে। নেগেটিভ চার্জ এই +1 কে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এইটাকে আমি কি বলতে পারি? এইটা হচ্ছে আমার E2 দ্বিতীয় প্রাবল্য। -30 কুলম্ব যেই চার্জটার আকর্ষণ করতেছে সেটা কি করবে? যাকে আকর্ষণ করবে ওকে তো কাছে টান দিবে। যাকে আকর্ষণ করবে ওকে কি করবে? কাছে টান দিবে। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি? এইখান থেকে আমি বলতে পারি E2 সমান হচ্ছে K ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাইলে K এর ভ্যালু কত? K এর ভ্যালু হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। কিউ এর ভ্যালু কত? খেয়াল করো, আমি এখানে মাইনাস দিব না। আমি এখানে মাইনাস দিব না। কেন? কারণ আমি চাই আমার অঙ্ক ঠিক হোক। মাইনাস দিলে আমার ভেজাল। মাইনাস দিলে আমার ভেজাল। কেন ভেজাল? কি ভেজাল বুঝাই। খেয়াল করো, মাইনাসের প্রভাবটা আসলে কি? মাইনাসের ইমপ্যাক্ট আসলে কি? মাইনাসের ইমপ্যাক্ট হচ্ছে কাছে টান দিবে। মাইনাসের ইমপ্যাক্ট কাছে টান দিবে। তাহলে মাইনাসের ইমপ্যাক্ট যদি কাছে টান দেয়, তাহলে কাছে টান দেওয়া ইফেক্টটা তো আমি দেখাই দিছি যে ভাই এই যে কাছে টান দিচ্ছে, ডান দিকে টান দিচ্ছে। তাইলে আমি এখানে মাইনাস না দিয়ে লিখবো শুধু 30 ডিভাইডেড বাই লিখবো 1.5 স্কয়ার সমান সমান এইখান থেকে কত আসবে? তাইলে খেয়াল করি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 30 ডিভাইড বাই 1.5 স্কয়ার। তাইলে এইটা আসে হচ্ছে 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার কুলম। 1.2 10 টু দি পাওয়ার 11 নিউটন পার কুলম। এবং এইটাও কোন দিকে ভাই? এইটাও হচ্ছে ডান দিকে। এইটাও কোন দিকে? এইটাও হচ্ছে ডান দিকে। এখন একটু বুঝেন না, আমরা মাইনাস শুধু বিভবে গেলে দিব। মাইনাস আমরা বিভবে গেলে দিব, এখন কোথাও দিব না। এখন আপনি বলেন যে এই যে +1 এর চার্জটা আছে এইটাকে E1 ধাক্কা দিচ্ছে ডান দিকে, E1 ধাক্কা দিচ্ছে ডান দিকে, E2 ও ধাক্কা দিচ্ছে ডান দিকে। সো E1 আর E2 সবাই কথা শুনো, E1 আর E2 দুজনেই একই দিকে ধাক্কা দিচ্ছে। E1 আর E2 দুজনেই একই দিকে ধাক্কা দিচ্ছে। সো দুজনে একই দিকে ধাক্কা দিলে যোগ করব না বিয়োগ করব? দুজনে একই দিকে ধাক্কা দিলে আমরা যোগ করব না বিয়োগ করব? সো আমরা যোগ করব। সুতরাং আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো সুতরাং মোট প্রাবল্য কত হবে? মোট প্রাবল্য কত হবে? মোট প্রাবল্য E সমান হবে E1 প্লাস E2। তাইলে আপনি E1 আর E2 যোগ করেন তাহলে 1.6, মানে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 2.8 ইনটু 10 টু দি পাওয়ার 11। তাইলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু 2.8 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার কুলম। 2.8 10 টু দি পাওয়ার 11 নিউটন পার কুলম। হ্যাঁ, পরীক্ষায় ডান বাম লিখেন, লিখলে ভালো হবে, ভালো নাম্বার পাবেন। পরীক্ষায় ডান বাম লিখলে ভালো নাম্বার পাবেন। আমি বুঝাতে পারছি? আমি আরেকবার বলি, কেন আমি প্লাস মাইনাস দেই না? কেন প্লাস মাইনাস দেই না? কারণ বল বা প্রাবল্য এখানে দিক ম্যাটার করে। আকর্ষণ বল কাছে টানে, বিকর্ষণ বল দূরে ঠেলে। সো এই যে +40 কুলম +1 কে বিকর্ষণ করছে, সো এটার ডিরেকশন আমি বলে দিচ্ছি ডান দিক। বিকর্ষণ করছে, ডিরেকশন ডান দিক। যদি -30 হইতো তাহলে ওইটাও কি করতো? আকর্ষণ করতো। এইটাও ডান দিক। এখন আমি যদি প্লাস মাইনাস দিতাম তাহলে ভেজাল কি হইতো তুমি দেখো। এইটা আসতো পজিটিভ, যেটা পজিটিভ আসছে, কিন্তু এইটা চলে আসতো নেগেটিভ। একটা আসতো কি পজিটিভ, একটা আসতো কি নেগেটিভ। সো পজিটিভ নেগেটিভ তুমি যোগ করলে তখন ভেজাল লেগে যাইতো। পজিটিভ নেগেটিভ তুমি যোগ করলে তখন ভেজাল লেগে যাইতো। সো এইজন্য আমরা বল এবং প্রাবল্যের ক্ষেত্রে প্লাস মাইনাস চিহ্ন দেই না। আমরা শুধুমাত্র হচ্ছে ডিরেকশন নিয়ে কাজ করি। শুধুমাত্র হচ্ছে ডিরেকশন নিয়ে কাজ করি। একটা পজিটিভ আসতো, একটা নেগেটিভ আসতো, তখন তুমি যোগ করতে না বিয়োগ করতা। ঠিক আছে? আমরা কখনো প্লাস মাইনাস দিব না। বল এবং প্রাবল্যের ক্ষেত্রে আমরা কখনো প্লাস মাইনাস দিব না। হ্যাঁ, পরীক্ষায় চিত্র আঁকলে আপনার পরীক্ষায় নাম্বার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মানে আপনার পরীক্ষায় অঙ্ক মিলার সম্ভাবনা আসলে বেড়ে যাবে যদি আপনি পরীক্ষায় চিত্র আঁকেন ঠিকঠাক মতো। আপনার পরীক্ষায় চিত্র আঁকলে পরীক্ষায় নাম্বার ভালো পাওয়ার সম্ভাবনা বাড়বে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা 1 নাম্বারটা আসলে করে ফেলছি। 1 নাম্বারটা আমরা আসলে করে ফেলেছি। 1 নাম্বার নিয়ে আমাদের কোনো কাহিনী নাই। সো এরপরে আমরা গিয়ে হচ্ছে 2 আর 3, এইটা হচ্ছে আমরা এক নিমেষে সলভ করে ফেলবো। সো 2 আর 3 আসেন আমরা যদি একটু সলভ করতে যাই। আমার সামনে আগে বস নাকি? সো 2 আর 3 অনেকেই করে আমাকে অ্যানসার দিচ্ছ। আচ্ছা, E1 E2 করার আসলে কোনো লজিক নাই। সো তুমি এটা করলে আসলে পরীক্ষায় ধরা খাওয়ার চান্স বেশি। তুমি নিজ দায়িত্বে করতে পারো। আমি সাজেস্ট করি না কাউকে। এবং আমার স্টুডেন্টরা এটা করেও না। ঠিক আছে? মাহবুব বস, আমার স্টুডেন্ট এটা করেও না। ওরা সবসময় ডিরেকশন নিয়ে কাজ করে। সো আপনাকে কি বার করতে বলছে? আসেন, A বিন্দুতে প্রাবল্য কত? 2 নম্বরে কি বার করবেন? A বিন্দুতে প্রাবল্য কত? সো যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে সেই বিন্দুতে বসাবো +1 কুলম। এখান থেকে দূরে এইটা হচ্ছে B বিন্দু। B বিন্দুতে কত? B বিন্দুতে হচ্ছে -30 কুলম। এইটা হচ্ছে A বিন্দু। এই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। কেন এইখানে +40 এর বদলে +1 বসাইছি? কেন +40 এর বদলে +1 বসাইছি? কারণ আমাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে কি? সবসময়ের জন্য মনে রাখতে হবে যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে, যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে সেই বিন্দুতেই +1 কুলম চার্জ স্থাপন করব। যেই বিন্দুতে প্রাবল্য সেই বিন্দুতেই +1। মধ্যবিন্দু ভিতরে বাইরে ডানে বামে উপরে নিচে সর্বত্র কাকে বসাই দিব? +1 কুলমের চার্জ বসাই দিব। আচ্ছা, আসেন তাহলে খেয়াল করেন আমাকে A বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। তাহলে A বিন্দুতে প্রাবল্য E at A সমান সমান কি হবে? E at A সমান সমান হবে K into Q ডিভাইডেড বাই R স্কয়ার। এখানে প্রাবল্য কে তৈরি করছে? প্রাবল্য তৈরি করছে -30। সো -30 +1 কে কি করবে? -30 +1 কে করবে হচ্ছে আকর্ষণ। -30 +1 কে কি করবে? -30 +1 কে করবে হচ্ছে আকর্ষণ। তাহলে এইটা হচ্ছে
ই এট এর ডিরেকশন, তাহলে এইটা ইকুয়ালস টু কি, এইটা ইকুয়ালস হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু 30 ডিভাইডেড বাই আর স্কয়ার, আর স্কয়ারের ভ্যালু কত, আর স্কয়ারের ভ্যালু হচ্ছে 3 স্কয়ার, দ্যাট মিন্স এইটা আসবে হচ্ছে 9 3 3 9, দ্যাট মিন্স এটা আসবে 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 নাকি 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। এইখানেও আপনি ডিরেকশন বলে দিবেন এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। এখানে প্রাবল্যটা কোন দিকে কাজ করছে, প্রাবল্যটা কাজ করছে এ থেকে বি এর দিকে, বলেন বুঝেন কিনা, প্রাবল্য কোন দিকে কাজ করছে, প্রাবল্য কাজ করছে এ থেকে বি এর দিকে। ঠিক আছে সবাই, বুঝতে পেরেছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। 30 কেন, কারণ এখানে বি বিন্দুর চার্জ কত, এ বিন্দুতে প্রাবল্য তৈরি করবে, তো এ বিন্দুতে আসলে আপনার চার্জ কত আছে, এ বিন্দুতে চার্জ আছে +1 কুলম, তো এ বিন্দুর আশেপাশে কোন চার্জ আছে, এ বিন্দুর আশেপাশে চার্জ আছে হচ্ছে এই -30, এই -30 হচ্ছে প্রাবল্য তৈরি করবে, তো এই -30 ওকে কোন দিকে টানবে, -30 এই +1 কে আকর্ষণ করবে, -30 +1 কে আকর্ষণ করবে, এইজন্য আমরা কখনো চিহ্ন এখানে বসাবো না, প্লাস মাইনাস বসাবো না, আমরা সরাসরি মান বসাবো এবং এইভাবে লিখে দিব এ থেকে বি এর দিকে। প্রাবল্য কোন দিকে কাজ করছে, প্রাবল্য কাজ করছে এ থেকে বি এর দিকে। ঠিক আছে, আচ্ছা এরপরে 3 নাম্বারটা করে ফেলি, 3 নাম্বারটা করে ফেলি, তাইলে 3 নাম্বারটা কি আসবে, 3 নাম্বারটা কি বার করতে বলছে, 3 নাম্বারটা বার করতে বলছে বি বিন্দুতে প্রাবল্য কত, 3 নাম্বারে কি বার করবেন, 3 নাম্বারে বার করবেন বি বিন্দুতে প্রাবল্য কত, তাহলে বি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে, তাহলে এ বিন্দুতে +40 কুলম, এই হচ্ছে বি বিন্দু, বি বিন্দুতে বসাবো +1 কুলম, তাহলে এইটা হচ্ছে এ বিন্দু, তাহলে বি বিন্দুতে প্রাবল্য বের করতে যাই, তাহলে ই এট বি সমান সমান কি আসবে, কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। খেয়াল করো, বি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে, যেই বিন্দুতে, আরো একবার বলতেছি, যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে সেই বিন্দুর চার্জ আমি বসাবো +1 কুলম, কি দেওয়া আছে কি দেওয়া নাই দেখবই না, ফাঁকা থাকুক ভর্তি থাকুক, চার্জ না থাকুক, যে বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে সেই বিন্দুর চার্জটা আমি নির্দ্বিধায় বসাই দিব +1 কুলম। ঠিক আছে, আচ্ছা এখন এর আশেপাশে কোন চার্জ আছে, এর আশেপাশে কোন চার্জ যে আসলে ওকে ধাক্কা দিবে বা টান দিবে, তো এর আশেপাশে একটাই চার্জ আছে, এটা হচ্ছে +40 কুলম, এর আশেপাশে একটাই চার্জ, সেটা কি +40 কুলম, এই +40 কুলম দিয়ে ওকে ধাক্কা দিবে বা টান দিবে, তো +40 কুলম বসাবো হচ্ছে কিউ এর মান, তাহলে এখান থেকে কি বসাবো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 40 ডিভাইডেড বাই 3 স্কয়ার, তাহলে এইখান থেকে কি আসবে আমরা একটু দেখে নিই, যে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 40 ডিভাইড বাই 3 স্কয়ার মানে 9, তাহলে এটা আসছে 4 ইনটু 10 টু দি পাওয়ার 10, অদ্ভুত ব্যাপার ভাই, 4 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। এখন খেয়াল করেন, +40 এইটা একটা পজিটিভ চার্জ, +1 এইটাও একটা পজিটিভ চার্জ, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে, পজিটিভ পজিটিভকে কি হতো, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করতো, তাহলে পজিটিভ যদি পজিটিভকে বিকর্ষণ করে তাহলে প্রাবল্য কোন দিকে যাবে, প্রাবল্য যাবে হচ্ছে এইরকম ডান দিকে বাইরের দিকে, প্রাবল্য হচ্ছে কোন দিকে, প্রাবল্য হচ্ছে বাইরের দিকে, সেখানে আমি কি বলবো, প্রাবল্য কি বলবো, যে বি বিন্দু থেকে বাইরের দিকে, বি বিন্দু থেকে বাইরের দিকে, বি বিন্দু থেকে বাইরের দিকে, বাইরের দিকে কাজ করবে, আমরা অ্যান্সার এইভাবে গুছাই লিখে নিব, 4 ইনটু 10 টু দি পাওয়ার 10 হবে, তাই না, অদ্ভুত, 4 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। আচ্ছা -1 আমরা কোনোদিনও ব্যবহার করি না, আমরা -1 কুলম্বের চার্জ কোনোদিনও ব্যবহার করি না, এটা আমাদের ডেফিনিশনেই পড়ে না, তো আমরা সবসময় +1 কুলম্বের চার্জ বসাই, সবসময় +1 কুলম্বের চার্জ বসাই আমরা, +1 কুলম্বের চার্জ। এখন ঠিক আছে, তো 4 ইনটু 10 টু দি পাওয়ার 10, ঠিক আছে, 40 ইনটু 10 টু দি পাওয়ার 9, 4 ইনটু 10 টু দি পাওয়ার 10, এ বিন্দু থেকে বাইরের দিকে মানে প্রাবল্য আসলে কার উপর, এটা একটা ইম্পর্টেন্ট কথা, প্রাবল্য কার উপর, প্রাবল্য অলওয়েজ হচ্ছে +1 কুলম্বের উপর, প্রাবল্য মনে রাখেন, প্রাবল্য অলওয়েজ হচ্ছে এই +1 এর উপর, প্রাবল্য অলওয়েজ হচ্ছে এই +1 এর উপর, এই +1 কে যেদিকে টানবে বা এই +1 কে যেদিকে ধাক্কা দিবে এইটাই হচ্ছে প্রাবল্যের ডিরেকশন। প্রাবল্য সবসময় কি, প্রাবল্য হচ্ছে সবসময় +1 কুলম থেকে দূরত্ব, মানে +1 কুলমের উপর আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা হচ্ছে প্রাবল্য। ঠিক আছে, আচ্ছা দূরত্ব কেন 3 ধরছি, কেন 1 ধরছি, এটা আসলে বাবু খুব সহজ কথা, প্রথমবার বাইর করতে বলছিল মধ্যবিন্দুতে, তাইলে আমরা মধ্যবিন্দুতে করছিলাম, প্রথমবার আমরা কি করছিলাম, প্রথমবার আমরা করছিলাম মধ্যবিন্দুতে, এখন আর মধ্যবিন্দু বলে না, এখন আমাদেরকে কি বলছে, এখন আমাদেরকে বলছে যে এ বিন্দুতে প্রাবল্য কত বা বি বিন্দুতে প্রাবল্য কত, তাইলে আমরা পুরা দূরত্ব নিয়ে কাজ করছি, আমাদের মাঝখানে যে পুরা দূরত্বটা আছে আমরা এই পুরা দূরত্বটা নিয়ে আমরা কাজ করছি, বুঝতে পারছেন, ওকে ফাইন, ঠিক আছে, যাই আমরা একটা ছোট নামাজের বিরতি নিয়ে নিই, 4:30 বাজে, কয়টা বাজে, 4:30 বাজে, ঠিক আছে, চলেন বস নামাজের বিরতি, ফিরে এসে আমরা বোর্ড কোশ্চেন সলভ করি, যে বোর্ড কোশ্চেনগুলো দেখো হুবহু একই রকম, মানে এই একটা অঙ্ক করলে আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে, আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে বস, আমরা তো এখনো হচ্ছে 2 নাম্বার করছি আর 3 নাম্বার করছি, আমাদের 4 নাম্বারটা বাকি আছে, তো এইটুকু করে ফেললে আমরা দেখবো যে কোনো বোর্ড কোশ্চেন আমাদেরকে আটকাবে না, কোনো বোর্ড কোশ্চেন ভাই আপনাদেরকে আটকাইতে পারবে না, কারণ এরকম কোনো নাই কোশ্চেন ভাই যেটা তোমাকে আটকাইতে পারবে। এবং বাচ্চা আমি আপনাদের সাথে এর আগে আমার লাইভ ক্লাসে কবে দেখা হয়েছে আমি আসলে ভুলে গেছি, আমার মনে নাই, বাট কথা হচ্ছে যে আহ, আমাদের এসএসসি পরীক্ষা অনেক সহজ, আমাদের এসএসসি পরীক্ষা অনেক সহজ, ঠিক আছে, তো এই এসএসসি পরীক্ষা যদি সহজ হয়, এই এসএসসি পরীক্ষায় আমরা আসলে ভালো মার্কস ক্যারি করতে পারি, ভালো মার্কস ক্যারি করতে পারি, আমরা খুব ইজিলি এ প্লাস পাইতে পারি ভাই, খুব ইজিলি এ প্লাস পাইতে পারি, আপনি এত ইজিলি এ প্লাস পাওয়ার সুযোগটা হাতছাড়া করেন না, ঠিক আছে, ওকে ফাইন, না বিরতি দিচ্ছি, এখানে মানুষজন গ্যাঞ্জাম করে ভাই, এত গ্যাঞ্জাম সহ্য করবে কে, কটা বাজে, আমরা 4:45, ফোন টোন কোথায় ভাই, আমরা 4:45 ইনশাল্লাহ আবার শুরু করবো, আমি 4:45 আবার শুরু করছি, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
তাহলে এই যে 4 নাম্বারটা আমি সলভ করতে আসছি মান সমান, এটা আপনি কোথায় ধরবেন? মান 0। আচ্ছা, আসেন আমাকে যদি বলে যে 2টা প্রাবল্যের মান সমান, সো এই যে 2টা প্রাবল্যের মান সমান, এটা আপনি কোথায় ধরবেন? আপনি তো জানেন না। সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনেন। আমরা 4 নাম্বারটা সলভ করছি, ভেরি ইম্পোর্টেন্ট। তাহলে এই যে 4 নাম্বারটা আমি সলভ করতে আসছি, সো এখানে আমি ধরে নিলাম যে আমার A বিন্দুতে একটা চার্জ আছে, এইটা কত? এইটা হচ্ছে +40 কুলম্ব, এবং এই A বিন্দুর আশেপাশে কোথাও আরেকটা B বিন্দু আছে। এই B বিন্দুতে চার্জের মান কত ভাই? এই B বিন্দুতে চার্জের মান হচ্ছে -30 কুলম্ব। সো এইটা হচ্ছে A বিন্দু, এইটা হচ্ছে B বিন্দু। A আর B এর মধ্যবর্তী দূরত্ব R বা D কিছু একটা আমার দেওয়া আছে, যে R বা D এর ভ্যালু কত? R বা D এর ভ্যালু হচ্ছে 3 মিটার। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমরা ধরে নিব। আমরা কি ধরে নিব? আমরা ধরে নিব হচ্ছে, ধরি B বিন্দু থেকে, এই যে B বিন্দুটা আমি দেখতে পাচ্ছি, এই B বিন্দু থেকে x দূরত্ব বাইরে, B বিন্দু থেকে কি বস? B বিন্দু থেকে x দূরত্ব বাইরে। সো এই B বিন্দু থেকে x, যে কোনো একটা x এর মান, আমরা এই x এর ভ্যালু বাইর করব। এই B বিন্দু থেকে x দূরত্ব বাইরে, এইটা ধরে নিলাম একটা C বিন্দু আছে, এবং এই বিন্দুতে কি হচ্ছে? এই বিন্দুতে 2টা প্রাবল্যের মান সমান। তাহলে B বিন্দু থেকে x দূরত্ব বাইরে, B বিন্দু থেকে x দূরত্ব বাইরে প্রাবল্যের মান সমান। B বিন্দু থেকে x দূরত্ব বাইরে কি হবে বস? B বিন্দু থেকে x দূরত্ব বাইরে প্রাবল্যের মান সমান। তো এই যে আমি বললাম যে B বিন্দু থেকে x দূরত্ব বাইরে, এটা বাইরে হতে পারে, ভিতরে হতে পারে, এটা আমরা অঙ্ক করলে দেখব। তো এই যে বাইরে ভিতরে যেটাই হোক না কেন, আমি ভিতরে ধরতে পারতাম, কোনো সমস্যা নাই। তো এখানে আমি আসলে জানি যে আসলে বাইরে হবে, সেজন্য আমি বাইরে ধরছি। আপনি ভিতরে ধরলেও ওইটা মাইনাস চলে আসতো। আচ্ছা, তো এই যে B বিন্দু থেকে x দূরত্ব বাইরে প্রাবল্যের মান সমান, তাহলে আপনি প্রাবল্য কোথায় বাইর করতেছেন? B বিন্দু থেকে x দূরত্ব বাইরে, তার মানে x দূরত্ব বাইরে মানে কি? C বিন্দু। তাহলে যেই বিন্দুতে প্রাবল্য বের করব, যেই বিন্দুতে প্রাবল্য বের করব, এটা হচ্ছে আমাদের কথা। যেই বিন্দুতে প্রাবল্য বের করব, সেই বিন্দুতে কত চার্জ বসাবো? +1 কুলম্ব। যেই বিন্দুতে প্রাবল্য বের করব, সেই বিন্দুতে কত চার্জ বসাবো? +1 কুলম্ব। আচ্ছা, এখন খেয়াল করেন, এই যে +1 কুলম্ব এখানে বসাইছি, +1 কুলম্ব এখানে বসানোর কারণে কি হয়েছে? এই যে B বিন্দুতে -30 কুলম্বের একটা চার্জ আছে, কথা শুনো। এই B বিন্দুর -30 কুলম্বের চার্জ ওকে কি করবে? যেহেতু একটা মাইনাস আরেকটা প্লাস, তুমি দেখো B বিন্দুতে কি আছে? B বিন্দুতে আছে -30 কুলম্ব, আর C বিন্দুতে কি আছে? C বিন্দুতে আছে +1 কুলম্ব। তাহলে এই -30 কুলম্ব এই +1 কুলম্বকে কি করবে? -30 কুলম্ব এই +1 কুলম্বকে নিজের দিকে একটা হেঁচকা টান দিবে। এই -30 কুলম্ব কি করবে? -30 কুলম্ব এই +1 কুলম্বকে নিজের দিকে একটা হেঁচকা টান দিবে। এইটাকে আপনি নাম দিতে পারেন E1। বুঝছেন? তাহলে আমি ফার্স্টে কি বলতে পারবো? আমি বলতে পারবো হচ্ছে যে B বিন্দুর চার্জের জন্য, B বিন্দুর চার্জের জন্য যেই প্রাবল্যটা তৈরি হয়েছে, সেটাকে নাম দিলাম কি? সেটাকে নাম দিলাম হচ্ছে E1। মনোযোগ দেন। তাহলে এই E1 প্রাবল্যটা কোথায় তৈরি হয়েছে? মনে রাখবো সারা জীবন। প্রাবল্য কোথায় তৈরি হবে? +1 কুলম্ব চার্জের উপরে। প্রাবল্য কোথায় তৈরি হবে? +1 কুলম্ব চার্জের উপরে। তাহলে E1 সমান কি আসবে? E1 সমান আসবে K ইনটু Q ডিভাইডেড বাই, এখন খেয়াল করো, B বিন্দু থেকে C বিন্দুর দূরত্বটা কত? X। B বিন্দু আর C বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত? X। তাহলে K ইনটু Q ডিভাইডেড বাই x স্কয়ার, বা এইখান থেকে লিখতে পারবো K এর মান বসাইতেও পারো, না বসাইলেও সমস্যা নাই। তাহলে লিখো K ইনটু Q এর মান কত? Q এর মান লিখবো 30। Q এর মান কত লিখবো? 30 ডিভাইডেড বাই লিখবো হচ্ছে x স্কয়ার। তো এইটারে চাইলে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতে পারি। এটা আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতে পারি। আচ্ছা, আমি আবার বলে দেই, B বিন্দুর চার্জ, B বিন্দুতে কি আছে? -30 কুলম্ব। তাহলে -30 এই +1 কে কি করবে? নিজের দিকে আকর্ষণ করবে। -30 +1 কে নিজের দিকে আকর্ষণ করবে, বিপরীতধর্মী চার্জ মাইনাস প্লাস। তাহলে এটাকে নাম দিছি E1। তাহলে এই E1 এর ভ্যালু কি হবে? Q ইনটু K ইনটু Q ডিভাইডেড বাই R স্কয়ার। তো R মানে কি? দূরত্ব। কার থেকে কার দূরত্ব? B থেকে C এর দূরত্ব। তো B থেকে C এর দূরত্ব কত? X। তাহলে K ইনটু 30 বাই x স্কয়ার। আচ্ছা, এখন আসেন কোথায় আসবেন? A বিন্দুর চার্জ। এখন কোথায় আসছি? A বিন্দুর চার্জ। তাহলে A বিন্দুতে চার্জটা কি? +40 কুলম্ব। A বিন্দুর চার্জটা কি? +40 কুলম্ব। তাহলে A বিন্দুর চার্জ +40 কুলম্ব, C বিন্দুর চার্জ +1 কুলম্ব। তাহলে এখন আপনি দেখবেন A বিন্দুর চার্জ আর C বিন্দুর চার্জ, তাহলে A বিন্দু আর C বিন্দুর দুইটা চার্জ একজন আরেকজনকে কি করবে? বিকর্ষণ করবে ডেফিনিটলি, কারণ এটা কি? পজিটিভ, এইটাও কি পজিটিভ। পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে। তাহলে পজিটিভ যদি পজিটিভকে বিকর্ষণ করে, তাহলে এই হচ্ছে বাইরের দিকে মনে করেন একটা বিকর্ষণ করলো। এই বিকর্ষণের জন্য যে প্রাবল্য, সেটার মান ধরলাম আমি E2। তাহলে এইখান থেকে কি বলতে পারি? এইখান থেকে বলতে পারি হচ্ছে A বিন্দুর চার্জের জন্য, এবার কোন চার্জ বস? এবার হচ্ছে A বিন্দুর চার্জ। তাহলে A বিন্দুর চার্জের জন্য আসবে হচ্ছে E2। তাহলে এই E2 সমান কি আসবে? E2 সমান আসবে K ইনটু Q ডিভাইডেড বাই, এখন মজার কথা শুনেন, A বিন্দু আর C বিন্দুকে নিয়ে কাজ করতেছি। তাইলে A বিন্দু আর C বিন্দুর মধ্যে দূরত্ব কত? A আর B এর দূরত্ব কত? R। আবার B আর C এর দূরত্ব কত? X। তাইলে A বিন্দু থেকে C বিন্দুর দূরত্ব কত? R প্লাস X। A বিন্দু থেকে C বিন্দুর দূরত্ব কত? R প্লাস X, টোটালটার উপর স্কয়ার। তাহলে এইখান থেকে লিখতে পারবো K ইনটু Q এর মান কত? Q এর মান এই যে 40। তাহলে 40 ডিভাইডেড বাই R প্লাস x, টোটালটার উপর স্কয়ার। সো এইটাকে আমরা কি দিব বস? এইটাকে আমরা দিব হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে খেয়াল করেন, আপনাকে কি বের করতে বলছে? আপনাকে বের করতে বলছে এই AB সরলরেখার উপর এমন একটা বিন্দু, যেই বিন্দুতে আসলে 2টা প্রাবল্যের মান সমান। এটাই আপনাকে বলবে 2টা প্রাবল্যের মান সমান। তো এই যে মান সমান, এই দূরত্বটা আমরা সবসময় ছোট চার্জ, যেটার মান ছোট, ওইটার আশেপাশে চিন্তা করব। তো এখানে 40, এখানে 30, মান কোনটা ছোট? 30। তাহলে এইটার আশেপাশে চিন্তা করব। তাহলে এইটার আশেপাশে আমি বাইরে ধরছি, আমি ভিতরেও ধরতে পারতাম, কোনো সমস্যা নাই। ভিতরেও ধরতে পারতাম, অ্যানসার আমাকে বলে দিবে ভিতরে হবে না বাইরে হবে। ক্লিয়ার? অ্যানসার আমাকে বলে দিবে ভিতরে হবে না বাইরে হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আচ্ছা, তাহলে এই C বিন্দু, যে বিন্দুতে প্রাবল্য, সেই বিন্দুতে +1। তাহলে ফার্স্টে B আর C, B বিন্দুতে মাইনাস, C বিন্দুতে প্লাস। সো মাইনাস প্লাসকে আকর্ষণ করবে। সো এর জন্য একটা প্রাবল্য তৈরি হয়েছে, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন দিছি। আবার C বিন্দুতে প্লাস, A বিন্দুতে প্লাস, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে। সো এর জন্য একটা প্রাবল্য তৈরি হয়েছে। এই হচ্ছে প্রাবল্যের ইকুয়েশন। সো দুইটা প্রাবল্যের ইকুয়েশন আমরা পাইছি। এখন আমাকে কোশ্চেনে কি বলছে? আমাকে কোশ্চেনে বলছে প্রাবল্যের মান সমান আর লব্ধি প্রাবল্য শূন্য, একই কথা। প্রাবল্যের মান সমান, মনে করো এই দুজনের মান সমান, দুজন বিপরীত। তাহলে এখানে দুজনের যোগফল কত হবে? যোগফল শূন্য হবে। কেন? কারণ ওইদিকেও 10, এদিকেও 10, মান সমান এবং দিক বিপরীত। মান সমান এবং দিক বিপরীত, তাহলে রেজাল্ট কত? 0। বা এখানে আমাকে বলছে কি মান সমান। তাহলে এবার আসেন আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে প্রশ্ন মতে E1 ইকুয়ালস টু কি? E1 ইকুয়ালস টু হচ্ছে E2। তাহলে প্রশ্ন মতে E1 ইকুয়ালস টু যদি E2 হয়, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো K ইনটু 30 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়ালস টু K ইনটু 40 ডিভাইডেড বাই R প্লাস X, টোটালটার উপর স্কয়ার। আশা করি বুঝতে পারছি। জাস্ট দুইটা ভ্যালু বসাই দিছি। তাহলে K আর K কাটা, K আর K যদি কাটাকাটি চলে যায়, এবার কোনাকুনি গুণ করে দেন। এই R প্লাস X টাকে উপরে নিয়ে আসেন, 30 টাকে পাঠিয়ে দেন হচ্ছে নিচে। তাহলে যদি এই কাজটা আপনি করেন, তাহলে আপনি কি লিখতে পারবেন ভাই? আপনি লিখতে পারবেন হচ্ছে বা R প্লাস X
টোটালটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 40 ডিভাইডেড বাই 30। দেখে নেন আমরা এরকম কোনাকুনি নিতে গেলে আমরা অনেকেই পেঁচাই ফেলি। আর প্লাস এক্স নিচে ছিল, আর প্লাস এক্স উপরে চলে গেছে, 30 উপরে ছিল, 30 নিচে চলে গেছে, কোনো প্রেশার নাই। আচ্ছা, তাহলে এইখান থেকে এবার আমি কি করতে পারি? এবার আমি এখান থেকে চাইলে বর্গমূল করে দিতে পারি, বা এখান থেকে আমি কি করছি, এখান থেকে আমি বর্গমূল করছি। সো যদি বর্গমূল করি তাহলে জিনিসটা আমার জন্য একটু ইজি হয়ে যায়। তাহলে বর্গমূল যদি আমরা করি, আমরা লিখতে পারবো হচ্ছে, বা উপরে থাকবে হচ্ছে আর প্লাস এক্স ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে এক্স, আর এখানে তো 0 0 কাটা চলে যায়। দ্যাট মিন্স এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে 4/3। দ্যাট মিন্স যদি বর্গমূল করি তাহলে আসে হচ্ছে √4/3। দ্যাট মিন্স 2 ডিভাইডেড বাই √3 এর ভ্যালু আমরা চাইলে 1.73 লিখতে পারি, সমস্যা নাই। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করেন, বাকি কাহিনী আপনারা সবাই পারবেন। সো কোনাকুনি যদি গুণ করি 1.73 অফ আর প্লাস 1.73 অফ এক্স সমান সমান, এইটা ওই পাশে চলে যাবে, এইটা আসবে হচ্ছে টুয়াইস এক্স, বা এইখান থেকে টুয়াইস এক্স মাইনাস 1.73 72 লিখলেন কেন, 1.73 অফ এক্স সমান সমান 1.73 অফ আর, আর এর মান আমরা জানি, বসাচ্ছি। বা এইখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এটা বিয়োগ করলে কত আসবে? এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 0.27 অফ এক্স সমান সমান 1.73 ইন্টু আর এর একটা ভ্যালু ছিল, আর এর ভ্যালু কত? 3 মিটার। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 3 মিটার। বা এইখান থেকে আমরা এক্স এর ভ্যালু লিখতে পারবো, এক্স এর ভ্যালু কত আসবে? 1.73 ইন্টু 3 ডিভাইডেড বাই হচ্ছে 0.27, এই টোটালটার একক আসবে মিটার। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি বস? আমরা লিখতে পারি 1.73 ইন্টু 3 ডিভাইডেড বাই 0.27 করলে আসে হচ্ছে 19.22 মিটার। তাহলে এইখান থেকে আমরা অ্যান্সারে কি বলতে পারবো? আমরা অ্যান্সারে বলতে পারবো হচ্ছে কোন বিন্দু থেকে ধরছিলাম? বি বিন্দু থেকে। তাহলে বি বিন্দু থেকে 19.22 মিটার বাইরে, তাহলে বি বিন্দু হতে 19.22 মিটার বাইরে বা ডানে প্রাবল্যের মান সমান, প্রাবল্যের মান সমান, ঠিক আছে? অথবা যদি কখনো জিজ্ঞেস করে সেটা কি? সেইটা হচ্ছে লব্ধি প্রাবল্য শূন্য। প্রাবল্যের মান সমান এবং লব্ধি প্রাবল্য শূন্য, দুটি আসলে একই বিন্দুতে, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের এই চ্যাপ্টার থেকে পরীক্ষা আসার মতো মোটামুটি সবচেয়ে ভালো, সবচেয়ে বড় টাইপের ম্যাথ, ঠিক আছে? ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন। So, মোটামুটি একটা ম্যাথের ভিতরে আমরা অলমোস্ট যতগুলা কভার করা দরকার সবগুলা কভার করে ফেলছি। গুড, ভেরি গুড, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ 1000% ক্লিয়ার, লাভ ইউ সো মাচ। আসেন আমরা বোর্ড কোশ্চেন দেখি, বোর্ড কোশ্চেন আমাদেরকে কি বলছে, কি এমন বোর্ড কোশ্চেন আমার পরীক্ষায় আসে, কে আমার প্লাস পাওয়া ঠেকাবে? আসেন আমরা একটু দেখি কে আমার প্লাস পাওয়া ঠেকায়। ওকে, কোশ্চেনটা পড়ি। সিয়াম ওইটা সংযোজক সরলরেখার ভিতরেই পড়ে, সংযোজক সরলরেখার ভিতরে বাইরে একই কথা, মানে বাইরে হইলেও ওইটা আসলে সংযোজক সরলরেখাই বুঝায়। তুমি ভিতরে ধরে দেখো তোমার মাইনাস অ্যান্সার আসবে, সো মাইনাস তো আসলে হইতে পারবে না, সো মাইনাসটা ওই পাশে নিলে ডান পাশে চলে আসবে, ঠিক আছে? ভিতরে বাইরে সব ক্ষেত্রে একই অ্যান্সার আসবে, ভিন্ন অ্যান্সার আসার কোনো কারণই নাই। কোশ্চেন পড়েন সবাই। ঢাকা বোর্ড 2025 গত বছর পরীক্ষার কোশ্চেনে আসা একটা ম্যাথ আমরা সলভ করতেছি। গত বছর পরীক্ষা আসা কোশ্চেন পড়েন। ওকে, কি বলছে? আসেন আমরা একটু কোশ্চেনটা পড়ি, কি বলছে? প্রাবল্য সমান আর লব্ধি প্রাবল্য শূন্য, প্রাবল্য ভেক্টর রাশি, প্রাবল্যের মান সমান বলছি আমি, বলছি খালিদ, খুব ভালো কথা বলছে। প্রাবল্যের মান সমান আমি বলছি, সো আপনি ওই ভেক্টর রাশি বা যাই বলেন, সো প্রাবল্যের মান সমান, আমি কোথাও বলি নাই প্রাবল্য সমান, আমি বলছি প্রাবল্যের মান সমান, ঠিক আছে খালিদ? ওকে, আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, উদ্দীপকে চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান নির্ণয় করতে বলছে। এটা কোনো অঙ্ক হইলো? এ বিন্দুতে একটা চার্জ আছে 50 কুলম্ব, বি বিন্দুতে একটা চার্জ আছে 25 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব, সো এই যে দূরত্বের ভ্যালু দেওয়া আছে 100 সেন্টিমিটার, এইটাকে আমরা নিয়ে যাব হচ্ছে 1 মিটারে। সো উদ্দীপকে চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান বের করতে বলছে। এটা তো আসলে দুনিয়ার সবচেয়ে ইজি অঙ্কগুলোর মধ্যে একটা, যে গ নাম্বার কি হবে? গ নাম্বার হবে কুলম্বের বল সমান k ইনটু, এখানে বলবো q1 q2 ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার, বা এইখান থেকে f ইকুয়ালস টু কি আসবে? f ইকুয়ালস টু আসবে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 50 ইনটু 25 ডিভাইডেড বাই r এর ভ্যালু কত? r এর ভ্যালু হচ্ছে 1 স্কয়ার। তাহলে তো আসলে কিছুই থাকলো না, এখানে তো কিছুই থাকলো না। তাহলে এইখানে আমি কি লিখবো? এখানে আমি লিখবো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 50 ইনটু 25 করলেই হয়ে যায়। তাহলে এইটা আসে হচ্ছে, বা আমার কুলম্বের বলের মান আসে 1.125 ইনটু 10 টু দি পাওয়ার 13 নিউটন, 1.125 ইনটু 10 টু দি পাওয়ার 13 নিউটন। এই হচ্ছে আমার ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। এটা বিকর্ষণ বল অবশ্যই, দুইটাই প্লাস। তাহলে এটা অবশ্যই কিরকম বল এটা বলে দিব, এটা বলে দিলে আমার আরেকটু নাম্বার ভালো আসবে। সো এটা হচ্ছে বিকর্ষণ বল। এটা অবশ্যই কিরকম বল ভাই? এটা অবশ্যই হচ্ছে বিকর্ষণ বল, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। এরপরে আমরা হচ্ছে আমাদের গ নাম্বার তো আমরা করে ফেলছি, গ নাম্বার হয়ে গেছে, গ নাম্বার আমাদের ডান। আমরা হচ্ছে ঘ নাম্বারে চলে যাই। তো ঘ নাম্বারে কি বলছে আসেন আমরা একটু খেয়াল করি। উল্লেখিত চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটি বিন্দু সি তে, তো এটা অন্য যে কোনো বিন্দু, দেখে মনে হচ্ছে যেন মধ্যবিন্দু, মনে হচ্ছে আসলে মধ্যবিন্দু না, তো এটা অন্য যে কোনো বিন্দু সি তে আমরা +10 কুলম্বের একটা চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না, তাহলে সি বিন্দুটির অবস্থান এ ও বি এর মধ্যবিন্দু হবে কি না? না, এ ও বি এর মধ্যবিন্দু হবে না। কেন এ ও বি এর মধ্যবিন্দু হবে না? কেন? কারণ এখানে +50, এখানে +25, একটা চার্জ বেশি একটা চার্জ কম, তাহলে অবশ্যই মধ্যবিন্দু হবে না। আসলে কি হবে জানেন? বি থেকে কাছাকাছি থাকবে, এবং এটা কতদূর হবে আমি এটা এখনই তোমাকে বলতে পারি হয়তোবা, নাকি এটা বলতে পারি না। এটা সম্ভবত 0.33 এরকম কিছু একটা আসবে, আমি শিওর না। 0.33 এই চার্জের কাছাকাছি হবে, বি বিন্দু থেকে কাছাকাছি কিছু একটা হবে, এটা থেকে দূরত্ব কম হবে। তো আসলে আমরা অঙ্ক করে বাইর করি, তাহলে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। আচ্ছা, তো এই যে আপনাকে বলছে যে সি বিন্দুতে একটা চার্জ রাখলে সেটা কি করে না? সেটা হচ্ছে কোনো বল অনুভব করে না। তো এই যে সি বিন্দুতে কোনো বল অনুভব করে না, তো ঘ নম্বরে আপনাকে কি বলছে? আপনাকে বলছে যে সি বিন্দুতে +10 কুলম্ব কোনো বল
অনুভব করে না, সি বিন্দুতে +10 কুলম্ব কোনো বল অনুভব করে না। এই যে কোনো বল অনুভব করে না, তার মানে এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এফ এর মান কত, বা এটাকে আমরা বলি হচ্ছে লব্ধি বল, সামেশন অফ এফ। এটা দিয়ে আমরা কি বুঝাই? এটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে লব্ধি বল, বলের যোগফল। তাইলে লব্ধি বল সামেশন অফ এফ, এটা মানে কি? এটা মানে হচ্ছে 0। সো দুইটা বলের মান কখন শূন্য হবে? যখন দুইটা বলের মান সমান ও বিপরীতমুখী হবে। তো বিপরীতমুখী হলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে ব্যাপারটা বুঝেন, আপনি এখান থেকে কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন বা f1 - f2 সমান 0, ওই আগের অঙ্কের মতো। বা এইখান থেকে f1 কি হবে? f1 হবে f2। তাহলে ব্যাপারটা এখন বুঝেন। এখন আপনার এখানে কয়টা চার্জ? এখন আপনার এখানে কিন্তু 3টা চার্জ। এইখানে হচ্ছে +50 কুলম্ব, এইখানে হচ্ছে +25 কুলম্ব, আর মাঝখানে কোনো একটা জায়গায়, তাহলে এটা হচ্ছে আপনার এ বিন্দু, এটা হচ্ছে আপনার বি বিন্দু, এটা হচ্ছে আপনার সি বিন্দু। এখানে কত আছে? এখানে আছে হচ্ছে +10 কুলম্ব। এবং তুমি খেয়াল করো কাহিনীটা কি হচ্ছে, এই যে 50 কুলম্ব এটা পজিটিভ, 10 কুলম্ব এটাও পজিটিভ। পজিটিভকে বিকর্ষণ করবে, ধাক্কা দিবে। পজিটিভকে কি করবে? পজিটিভকে বাইরের দিকে বিকর্ষণ করবে, ধাক্কা দিবে। তো এইটা তুমি নাম দিলা, এটা মনে করো হচ্ছে F1। এটা কি? এইটারে তুমি নাম দিলা কি? এইটারে তুমি নাম দিলা এটা হচ্ছে F1 ফোর্স। F1 ফোর্স কোন দিকে? F1 ফোর্স বাইরের দিকে। কে ধাক্কা দিছে? এই 50 কুলম্বের চার্জ। তাহলে 50 কুলম্ব এই +10 এর সাথে মিলে কি তৈরি করছে? F1। তাহলে এই F1 এর জায়গায় তুমি কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা K ইনটু Q1 Q2। Q1 এর মান কত? 50 ইনটু Q2 এর মান কত? Q2 এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই দূরত্ব। এখন দূরত্ব তো আমি জানি না যে ভাই এই সি বিন্দুটার দূরত্ব কোথায়, এটা কি আমি জানি? আমি জানি না। তাহলে আমি ধরে নিলাম যে এ বিন্দু থেকে সি এর দূরত্ব হচ্ছে x। তাইলে বি বিন্দু থেকে সি এর দূরত্ব কত হবে? 1 - x। কেন? কারণ এই 100 সেন্টিমিটার মানে কি? 100 সেন্টিমিটার মানে 1 মিটার। বুঝেন এটা সবাই? তাহলে বুঝেন সি বিন্দুটা কোথায় আমি জানি না, সি বিন্দুটা মধ্যবিন্দু বা অন্য যে কোনো বিন্দু হতে পারে, আমি জানি না। তাহলে আমি ধরে নিব যে এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কত? x দূরত্ব। তাইলে বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কি হবে? 1 - x। কেন? আমরা সবকিছুকে মিটারে লিখছি। তাহলে এ বিন্দু থেকে দূরত্ব কত বস? এ বিন্দু থেকে দূরত্ব হচ্ছে x। তাইলে x স্কয়ার ইজ ইকুয়ালস টু f2 সমান কি হবে? f2 খেয়াল করো, এবার তুমি দেখো এই পাশে আছে বি বিন্দু, বি বিন্দুর চার্জ কত? +25। সি বিন্দুর চার্জ কত? +10। পজিটিভকে ধাক্কা দিবে, বিকর্ষণ করবে। তো এই যে বিকর্ষণ করতেছে, এই বিকর্ষণ করলো মনে করো বিপরীত দিকে। তাহলে এই বিপরীত দিকে কত বল? f2। তাহলে f2 কে তৈরি করছে? এই 25 আর এই 10। এই 25 আর 10 মিলে এই বিকর্ষণ বল তৈরি করছে। তাহলে এটাকে তুমি কি লিখবা? তুমি লিখবা k ইনটু 25 ইনটু 10 ডিভাইডেড বাই, এখন খেয়াল করো বি আর সি এর মাঝখানে দূরত্ব কত? বি আর সি এর মাঝখানে দূরত্ব আমি ধরে নিছি 1 - x। তাহলে বি আর সি এর মাঝখানে দূরত্ব কত? 1 - x টোটালটার উপর স্কয়ার। এবার আপনি যা যা লাগে কাটাকাটি করেন। তো কাটাকাটি করলে আপনি আসলে যা পাবেন, এইখানে k আর k কাটা, এখানে 10 আর 10 কাটা, বা আপনি এইখান থেকে লিখতে পারবেন 50/x স্কয়ার ইজ ইকুয়ালস টু 25 ডিভাইডেড বাই 1 - x টোটালটার উপর স্কয়ার। বা এইখান থেকে আমরা লিখতে পারবো, যদি কোনাকুনি আমরা গুণটুন করে দেই, বর্গমূল টর্গমূল করে দেই, তাহলে আমাদের কি আসবে? x স্কয়ার ডিভাইডেড বাই 1 - x টোটালটার উপর স্কয়ার। x স্কয়ার উপরে নিলাম, 1 - x স্কয়ার নিচে থাকলো। তাহলে 50 উপরে থাকবে, 25 চলে আসবে নিচে। তাহলে 50 ডিভাইডেড বাই 25। আশা করি বুঝতে পারছেন। কোনাকুনি গুণ করছি, এই কোনাকুনি গুণে আমরা অনেকে ধারকে যাই। এই যে 25 এর পাঠাইছি নিচে, তাহলে 25 এর নিচে পাঠাইলে কি আসবে? 50/25, 50/25। আর x স্কয়ারকে পাঠাইছি মাথার উপরে, তাহলে x স্কয়ারকে যদি মাথার উপরে পাঠাই, তাহলে কি আসবে? x স্কয়ার ডিভাইডেড বাই 1 - x টোটালটার উপর স্কয়ার। বুঝি? এইটুকু বুঝতে পারছি বস। এইটুকু বুঝতে পারলে বাকি আসলে আমার কাহিনী শেষ। তো আমি এইটা পরের পেজে একটু চলে যাই। তো পরের পেজে যদি চলে যাই, তাহলে পরের পেজে চলে গেলে আমি এখন কি করব? বর্গমূল করে দিব। তো পরের পেজে এসে আমি শুরুতেই কি করছি বস? আমি শুরুতেই বর্গমূল করছি। তাহলে বর্গমূল করলে আবার কি থাকবে? উপরে থাকবে x, নিচে থাকবে 1 - x। তাহলে x ডিভাইডেড বাই 1 - x ইজ ইকুয়ালস টু, এইখানে খেয়াল করেন, আপনি তো এখানে দেখতেই পাচ্ছেন যে 50/25 মানে কত? 50/25 মানে তো 2, তাই না? তো 50/25 মানে যদি 2 হয়, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে √2। তো √2 এর একটা ভ্যালু আমরা জানি 1.414 মোস্ট প্রবাবলি। আচ্ছা, তাহলে এবার আসেন আরেকবার কোনাকুনি গুণ করি। তাহলে কোনাকুনি যদি গুণ করি, এটার সাথে ওইটা গুণ হবে, তাহলে 1 মাইনাস, সরি, এখানে আসবে হচ্ছে 1.414 মাইনাস 1.414 অফ x সমান সমান, এই পাশে শুধু x থেকে গেল, তাহলে থেকে গেল x, বা এই পাশে 1.414 ইজ ইকুয়ালস টু x প্লাস 1.414 অফ x। তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাবো? এই দুটো যোগ করলে আমরা পাবো 2.414 অফ x, বা এই পাশে কি পাইছিলাম? এই পাশে ছিল 1.414, বা এইখান থেকে x এর ভ্যালু কত আসবে? 1.414 ডিভাইডেড বাই 2.414। সো এই দুটো একটাকে আরেকটা দিয়ে যদি ভাগ করি, 1.414 ডিভাইড বাই 2.414 করলে আসে হচ্ছে 0.586। কত আসছে? এইটা আসছে হচ্ছে, বা x ইকুয়ালস টু কি? x ইকুয়ালস টু হচ্ছে 0.586 মিটার। তাহলে এই মোটামুটি আপনার একটা অ্যান্সার দাঁড়ায় গেছে। তো এই যে একটা অ্যান্সার দাঁড়ায় গেছে, এবার এটাকে আপনি একটু সুন্দর করে সাজায় গুছায় কিভাবে লিখতে পারেন? আপনি এটাকে সুন্দর করে সাজায় গুছায় লিখতে পারেন হচ্ছে যে এ বিন্দু থেকে, বা এ বিন্দু থেকেই বলতে পারেন +50 কুলম্ব চার্জ থেকে এত দূরত্ব ভিতরে, +50 কুলম্ব চার্জ থেকে এত দূরত্ব ভিতরে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে +50 কুলম্ব চার্জ থেকে, +50 কুলম্ব চার্জ থেকে 0.586 মিটার ভিতরে। তো এই হচ্ছে কি বস? এই হচ্ছে আমাদের অ্যান্সার। কোন 2 নাম্বার লাইন? আমি পুরোটাই একবার একটু গোথ্রু করছি। পুরোটাই আমি একবার, ইটস নট দ্য মিডল। এটা মিডল হবে না, স্বাভাবিক। এটা মিডল হওয়ার কোনো কথাই নাই। এটা মিডল হওয়ার কোনো কারণই নাই। কারণ আমরা শুরুতেই দেখছি যে ভাই এটা 50, এটা 25, তাহলে মাঝখানে হবে না। কোথায় হবে? হবে হচ্ছে 1/3 কোনো একটা জায়গায়। 1/3 না, বাইরে হবে না, ভিতরে হইছে তো বস। এই যে তুমি দেখো ভিতরে দেখতে পাচ্ছ। ভিতরে দেখতে পাচ্ছি। ঠিক আছে? ভিতরে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে? আচ্ছা। ওকে, আমি আরেকবার একটু ছোট করে বলে দিচ্ছি। আরেকবার আমি একটু ছোট করে বলে দিচ্ছি, সবাই শুনেন। আরেকবার একটু ছোট করে বলে দিচ্ছি। আপনাকে কি বলছে? যে দুইটা চার্জ আছে। এখানে 50, এখানে 25। আপনাকে বলছে মাঝখানের কোনো একটা বিন্দুতে, এদের সংযোজক সরলরেখার কোনো একটা বিন্দুতে লব্ধি বলের মান 0। এই যে লব্ধি বল 0, আপনাকে এটা বলছে কোনো বল অনুভব করবে না। তো এই যে কোনো বল অনুভব করবে না, এটাকেই আমরা এইভাবে এক্সপ্রেস করি। আমরা বলি যে বলের সমষ্টি, বলের সমষ্টির মান কত? 0। সো দুইটা বলের সমষ্টি কখন 0 হবে? যোগ করলে তো 0 হওয়া পসিবল না, তাইলে অবশ্যই বিয়োগ হবে। অবশ্যই কি হবে? বিয়োগ হবে। তাহলে বিয়োগ হলো f1 - f2। সো এই f1 - f2 টাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই পাশে নিয়ে গেলে আসলে দুইটা বলের মান সমান। এখানে আসলে f1 আর f2 এই দুইটা বলের মান সমান, কিন্তু দিক বিপরীত, যেটা আমরা একটু পরে ছবিতে গিয়ে আঁকছি। আচ্ছা, তো আমাদেরকে কোশ্চেনে বলে দিছে যে সি বিন্দুর মধ্যে আপনি একটা +10 কুলম্বের চার্জ বসাইছেন। তাহলে আসলে আমরা বসাই দিই, ছবি আঁকতে হবে। তাহলে এই সি বিন্দুর মধ্যে +10 কুলম্বের চার্জ বসাইছি। সো এই সি বিন্দুর মধ্যে +10 কুলম্বের চার্জ, তাহলে এই +10 কুলম্বকে
50 কুলম্ব বিকর্ষণ করবে, এই প্লাস 10 কুলম্বকে 50 কুলম্ব বিকর্ষণ করবে। সো এই যে বিকর্ষণ করবে, এই বিকর্ষণ বলটার নাম দিচ্ছি F1। তাহলে এই হচ্ছে F1। F1 এর ভ্যালু কি হবে? F1 এর ভ্যালু হবে হচ্ছে K ইনটু Q1 Q2। এ বিন্দুর চার্জ 50, সি বিন্দুর চার্জ 10। তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই x স্কয়ার। x টা কই পাইছি? আমরা তো জানি না দূরত্ব কত। সো আমরা ধরে নিছি যে a থেকে কত দূর? a থেকে x দূরে। তাহলে b থেকে 1 মাইনাস x দূরে। কেন? কারণ মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তাহলে এই যে k ইনটু 50 ইনটু 10 বাই x স্কয়ার আর f2 সমান k ইনটু 25 ইনটু 10 ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার। এরপরে বাকিটা আসলে যোগ বিয়োগ গুণ ভাগ করছি। এখানে আসলে ফিজিক্সের কিছু নাই। 10 বাই x স্কয়ার, 50 বাই x স্কয়ার, 25 বাই 1 মাইনাস x স্কয়ার। কোনাকুনি গুণ করছি, x গুলো সব একপাশে রাখছি, সংখ্যাগুলো সব একপাশে নিছি, গুণ ভাগ করছি। এরপরে জাস্ট আমি গুণ ভাগ করছি, যোগ বিয়োগ করছি। এখানে খেয়াল করো আমি এই লাইনে কি পাইছিলাম? x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x হোল স্কয়ার। সো এটাকে আমি বর্গমূল করছি। সো এটাকে বর্গমূল করলে কি পাবো? x ডিভাইড বাই 1 মাইনাস x। ওই পাশে কি ছিল? এই পাশে ছিল শুধু 2। এটাকে লিখছি হচ্ছে √/2। ব্যাস এরপরে গুণ করছি, কোনাকুনি গুণ করছি, যোগ বিয়োগ গুণ ভাগ করছি। এগুলো আসলে ফিজিক্স না, এগুলো আসলে ম্যাথের ভিতরের অংশ। সেখানে আসলে ফিজিক্সের কিছু না। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন? আশা করি প্র্যাকটিস করেন, পড়েন, পড়লে প্র্যাকটিস করলে পারবেন। ঠিক আছে? 58 না, 58 কেন হবে? তুমি এটা সেন্টিমিটারে নিয়ে গেছো। হ্যাঁ, b থেকে c পর্যন্ত x ধরা যেত। যেকোনো কিছুকে x ধরা যেত, কোনো সমস্যা নাই। আমাদের x ধরা নিয়ে কোনো ক্রাইসিস নাই ভাই। x ধরা নিয়ে আমাদের কোনো ক্রাইসিস নাই। সো এরকম মানে হুদার উপরে এইসব মানে আবেগী কথাবার্তা বলে মানে নিজে লস খায় না আরকি। কি দরকার? এত লস খাওয়ার আমাদের কি দরকার? ভালো, এটা সিলেট বোর্ডে আসছে। এইটা সিলেট বোর্ডে আসছে। আসলে আমরা সিলেট বোর্ডের একটা কোশ্চেন এবার একটু সলভ করি। সিলেটের মানুষজন একটু খুশি হবে, দেখতে আছি সবাই কোশ্চেনটা পড়বেন। সিলেট বোর্ডের একটা কোশ্চেন আমরা সলভ করি। 25 থেকে x ধরে করলেও মিলবে। তোমার অঙ্ক ভুল হয়েছে সিয়াম। তোমার অঙ্ক ভুল হয়েছে। অঙ্ক ভুল না হলে এটা জীবনেও মিলবে না, এরকম হবে না। তুমি অঙ্ক ভুল করছো। তো এখন আমি তো তোমার খাতা দেখতে পাচ্ছি না, তোমার ভুল এখন আমি ধরতে পারছি না। ঠিক আছে বস? ওকে, কি বলছে? b তে চার্জের মান কি পরিবর্তন করলে বল এবং কুলম্বের ধ্রুবক একই থাকবে? সো কুলম্বের ধ্রুবকটা ওইটা আবার আমার জন্য দিয়েও দিছে, যেটার মান আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা, সো এখন b তে চার্জের মান কি রকম পরিবর্তন করলে বল এবং কুলম্বের ধ্রুবক একই থাকবে? তাহলে গ নাম্বার আমি যদি সলভ করতে যাই, গ নাম্বার আসলে খুবই সহজ। গ এর অ্যানসার আসবে +1, এখনই বলে দেওয়া যায়। সো আমি ধরে নিলাম যে ধরি, কি করব ভাই? আমি বলবো ধরি b তে কিউ পরিমাণ চার্জ বসালে, b তে কি করব ভাই? b তে হচ্ছে আমি কিউ পরিমাণ চার্জ বসালে, বিতে কিউ পরিমাণ চার্জ বসালে বল এবং কুলম্বের ধ্রুবক একই হবে। বল ও কুলম্বের ধ্রুবক, বল ও কুলম্বের ধ্রুবক একই হবে। বল এবং কুলম্বের ধ্রুবক একই হবে। তাহলে বিতে কত চার্জ বসাইছি? বিতে বসাইছি হচ্ছে কিউ পরিমাণ চার্জ। আচ্ছা, তো এখন বিতে আপনি কত চার্জ বসাইছেন দেখেন। আপনার এ বিন্দুতে চার্জ কত? এ বিন্দুর চার্জ হচ্ছে +1 কুলম্ব। এই একটা দূরত্ব দেওয়া আছে, দূরত্বের ভ্যালু 1 মিটার। বি বিন্দুতে আপনি কতটুকু চার্জ বসাইছেন? বি বিন্দুতে আপনি চার্জ বসাইছেন হচ্ছে কিউ পরিমাণ। সুতরাং কুলম্বের বল, তাহলে বলের সূত্র কি হবে? বলের সূত্র F ইকুয়ালস টু কি? F ইকুয়ালস টু হচ্ছে K ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। সবাই আমরা জানি F ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কয়ার। বা এইখান থেকে F ইকুয়ালস টু কি আসবে? F ইকুয়ালস টু আসবে 9 × 10⁹ ইনটু 1 ইনটু Q ডিভাইডেড বাই 1 স্কয়ার। বা এইখান থেকে F সমান আমি কি পেয়ে গেলাম? F সমান পেয়ে গেলাম 9 × 10⁹ এখানে 1, এখানে 1 স্কয়ার, এখানে শুধুমাত্র Q। তাহলে 9 × 10⁹ ইনটু Q। তাহলে এইখান থেকে দেখো আমি কুলম্বের বলের জন্য একটা ইকুয়েশন পাইছি যেখানে Q আছে। কুলম্বের বলের জন্য একটা ইকুয়েশন পাইছি যেখানে কি আছে? যেখানে হচ্ছে Q পরিমাণ চার্জটা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই Q এর মান বের করা লাগবে। এখন প্রশ্নে আপনাকে কি বলে দিছে? প্রশ্নে আপনাকে বলে দিছে যে বল এবং কুলম্বের ধ্রুবক, বল এবং কুলম্বের ধ্রুবক এদের মান কি হবে? একই থাকবে। তো আপনি এখান থেকে কি বলতে পারেন? আপনি বলতে পারেন যে ভাই প্রশ্ন মতে F ইকুয়ালস টু K, প্রশ্ন মতে F ইকুয়ালস টু কি? K। সুতরাং F এর মান কত? F এর মান এটা বস 9 × 10⁹ ইনটু Q, 9 × 10⁹ ইনটু Q সমান সমান K এর মান কত বস? K এর মান 9 × 10⁹, তাহলে 9 9 10⁹ কাটা, বা এইখান থেকে Q ইকুয়ালস টু কত? Q ইকুয়ালস টু হচ্ছে +1 কুলম্ব। তাহলে এই যে দেখেন আমরা একটা অ্যানসার পাই গেছি। আমাদের অ্যানসার কি? আমাদের অ্যানসার হচ্ছে যে যদি আমরা বি বিন্দুতে আমরা যদি +1 কুলম্বের চার্জ বসাই, তাহলে বল এবং কুলম্বের ধ্রুবকের মান একই হবে। বুঝতে পারছি? ওকে, ফাইন। তাহলে আসেন গ নাম্বারটা আমরা করে ফেলছি। আমরা এবার দেখি হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার এটা একটু মজা হবে বোধহয়। ঘ নাম্বারটা আমরা দেখি কি বলছে। উদ্দীপকের এ গোলকে আরো 1 কুলম্ব আধান যোগ করলে পূর্বের অবস্থার তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের পরিবর্তন চিত্র এঁকে ব্যাখ্যা করো। সো বলরেখার বৈশিষ্ট্যের পরিবর্তন চিত্র এঁকে ব্যাখ্যা করতে বলছে। এইটা একটা মজার কোশ্চেন। আসেন, আমাকে কি বলছে? এ গোলকে আরো 1 কুলম্ব আধান, এ গোলকে আরো 1 কুলম্ব আধান যোগ করলে, তো এ গোলকে আগে কদ্দুর আধান ছিল? এ গোলকে আগে কদ্দুর আধান ছিল? একটু খেয়াল করো। এ গোলকে আগে ছিল হচ্ছে 1 কুলম্ব আধান। এ গোলকে আগে কদ্দুর আধান ছিল? এ গোলকে আগে 1 কুলম্ব আধান আছে। ঠিক আছে? এখন এ গোলকে যদি আগে 1 কুলম্ব আধান থাকে, তাইলে এখন এ গোলকের পরের জন্য আমাকে কি বলছে? আরেকটা আধান যোগ করতে বলছে। তো এই আরেকটা আধান যখন আমি যোগ করব, তখন এ গোলকে কি হবে? 1 কুলম্ব প্লাস 1 কুলম্ব। তাইলে এখানে এ গোলকে মোট চার্জের ভ্যালু কত হলো? এ গোলকে মোট চার্জের ভ্যালু হইলো +2 কুলম্ব। এ গোলকে মোট চার্জের ভ্যালু কত? এ গোলকে মোট চার্জের ভ্যালু হচ্ছে +2 কুলম্ব। বি তে চার্জের মান কি পরিবর্তন করলে? আচ্ছা, সো তোমাকে যদি আসলে পরিবর্তনের কথা বলে, আচ্ছা এইটা একটু খেয়াল করি। আমাকে বলছে বি তে চার্জের মান কি পরিবর্তন করলে। সো পরিবর্তনের কথা যদি বলে, তাহলে তুমি দেখো আগে চার্জ ছিল কত? আগে চার্জ ছিল হচ্ছে -2 কুলম্ব। সো এই -2 কুলম্বের সাথে তোমার আসলে কি করতে হবে? -2 কুলম্বের সাথে +3 কুলম্ব যোগ করলে, সো -3 কুলম্বের সাথে আমরা কি করব? -3 কুলম্বের সাথে আমরা +2 কুলম্ব যোগ করব। কারণ আমাদের তো +1 বানাইতে হবে। মাইনাস করলে তো লস। আপনি মাইনাস কেন করতে চাচ্ছেন? আপনাকে কি বলছে? থ্যাংক ইউ। যারা আমাকে এই পরিবর্তনের কথাটা বলে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আপনাকে এখানে কি বলছে? আপনাকে বলছে -2 কুলম্বের সাথে কতটুকু চার্জ হচ্ছে, আপনাকে কি বলছে? কতটুকু চার্জ আপনাকে হচ্ছে আসলে পরিবর্তন করা লাগবে। সো এইজন্য আপনি কি করবেন? এইজন্য আপনি হচ্ছে এখানে +3 কুলম্ব যোগ করে দিবেন। +3 কুলম্ব যোগ করে দিলে, তখন আপনি এখানে +1 কুলম্বের চার্জ পেয়ে যাবেন। বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা, -1 কেন হবে? -1 হওয়ার তো কোনো কারণই নাই। +1 বানাইতে হবে। আমাদের +1 বানাইতে হবে। এই হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, ওকে। তাহলে এখন খেয়াল করেন
ফার্স্ট কথা হচ্ছে এই ধরনের ম্যাথ যখনই আপনাকে বলবে বাংলা কথা, তো এই যে সবাই খেয়াল করো, এখানে আপনাকে বলছি কি তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের পরিবর্তন চিত্র এঁকে ব্যাখ্যা করো। তো এই জায়গায় আপনি চিত্র এঁকে ব্যাখ্যা করে আপনি না কখনো 4 এ 4 পাবেন না। আপনি এখানে সারা 4 এ 4 ভাবে দিবেন না। আপনাকে সবসময় একটু নাম্বার কমাই দিতে চাইবে। সো এই জন্য আমি সাজেস্ট করব এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণমূলক কোশ্চেন আপনি দিবেন না। 3 কুলম্ব কোথা থেকে পাইলেন? তোমার এখানে -2 ছিল। তুমি দেখো বাবু, তোমার এখানে -2 ছিল। তাহলে -2 থাকলে তোমার হবে না। তোমার কত লাগবে? তোমার লাগবে হচ্ছে +1। তোমার -2 থাকলে হবে না। তোমার কত বানাইতে হবে? +1। এখন তুমি বলো তুমি -2 থেকে +1 কিভাবে যাবা? -2 থেকে +1 কিভাবে যাবা? তুমি দেখো, তুমি যদি -2 কুলম্বের সাথে +3 কুলম্ব যোগ করো, তাহলে তুমি কত পাবা? তাহলে তুমি পাবা হচ্ছে +1 কুলম্ব। তাহলে তুমি কত পাবা? তাহলে তুমি মানে এটা তোমার অ্যানসার না, বাট এটা তোমার দরকার। তুমি কত পাবা? তুমি পাবা হচ্ছে +1 কুলম্ব। তাহলে -2 কুলম্বের সাথে 3 কুলম্ব এড করতে হবে, যোগ করতে হবে। অন্য কিছু করলে তো আমার +1 আসবে না। অন্য কিছু করলে +1 আসবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে ফাইন। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন আমি বলতেছি যে এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষায় না লেখাটা আমাদের জন্য বেটার। আই উড সাজেস্ট নট টু অ্যানসার দিস কাইন্ড অফ কোয়েশ্চেন, যে এটা সাজেশন দিয়ে দিচ্ছি। এখন খেয়াল করেন বাকিটা আসলে খুবই সহজ। এখানে কি আছে? এখানে আছে +2 কুলম্বের একটা চার্জ। এখানে আছে হচ্ছে -2 কুলম্বের একটা চার্জ। তাহলে বলরেখা কি করবে? বলরেখা সবসময় কোন থেকে বের হয়, কোথায় প্রবেশ করে? বলরেখা সবসময় পজিটিভ চার্জ থেকে বের হবে এবং নেগেটিভ চার্জে হচ্ছে প্রবেশ করবে। তাহলে বলরেখাটাকে আমি যদি দেখাই, তাহলে বলরেখাটা এই বরাবর একটা বলরেখা আসলে চলে যাবে। এটা যাবে হচ্ছে একদম স্ট্রেইট লাইনে একটা বলরেখা যাবে। এরপরে একটা বলরেখা যাবে এইভাবে। এরপরে একটা বলরেখা যাবে এইভাবে। বলরেখা আমি যদি তোমাকে এঁকে দেখাতে চাই। এরপরে আরেকটা বলরেখা যাবে এইভাবে। এবং নিচের থেকে আরেকটা বলরেখা যাবে এইভাবে। তো এরপরে আরো অনেকগুলা বলরেখা চতুর্দিক থেকে বের হবে। এই পাশ থেকে বলরেখা যাবে, এই পাশে বলরেখা প্রবেশ করবে, এই পাশ থেকে বলরেখা যাবে, এই পাশে হচ্ছে বলরেখা প্রবেশ করবে। এই হচ্ছে বলরেখাগুলো আপনি এঁকে দেখাইলেন। এই হচ্ছে বলরেখাগুলো আমরা হচ্ছে কি বললাম? এঁকে দেখাইলাম। আচ্ছা, এখন আমাকে কি বলছে? পূর্বের অবস্থার তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের পরিবর্তন। এখন পূর্বে কি ছিল? পূর্বে তুমি খেয়াল করো, পূর্বে চার্জের মান ছিল +1 কুলম্ব। তখন বলরেখার ঘনত্ব কম ছিল। তখন কি ছিল? তখন বলরেখার ঘনত্ব কম ছিল। তাহলে বলরেখার ঘনত্ব এখন বৃদ্ধি পাবে। তাহলে ফার্স্ট কথা হচ্ছে আমি যদি এই বলরেখার বৈশিষ্ট্যগুলা বলতে চাই, বলরেখার বৈশিষ্ট্যগুলা বলতে চাই, তাহলে ফার্স্ট কথা কি বলবো? বলরেখার ঘনত্ব বৃদ্ধি পাবে। কি হবে বস? এখানে হচ্ছে বলরেখার ঘনত্ব বাড়বে। বলরেখার কি হবে? বলরেখার ঘনত্ব হচ্ছে বৃদ্ধি পাবে। মাস্ট বলরেখার ঘনত্ব হচ্ছে বৃদ্ধি পাবে। আর বলরেখার ঘনত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে আকর্ষণ ক্ষমতা বাড়বে, বলরেখার সংখ্যা বাড়বে, সবকিছুই। আপনি আরো বলতে পারেন যে এখানে কি হবে? এখানে হচ্ছে বলরেখার সংখ্যা বাড়বে। এখানে কি হবে? বলরেখার সংখ্যা বাড়বে। তারপর এখানে হচ্ছে আকর্ষণ বলের মান বৃদ্ধি পাবে। এখানে কি হবে? এখানে হচ্ছে আকর্ষণ বলের মান হচ্ছে কি হবে? আকর্ষণ বলের মান হচ্ছে বৃদ্ধি পাবে। সেরকম প্রতিটা জিনিসপত্র হচ্ছে বৃদ্ধি পাইতে থাকবে। হ্যাঁ, এটা চলমান রেখা থাকবে। মানে চলমান রেখা না, আমি যেরকম এরকম ডটেড লাইন দিয়ে আঁকছি, বলরেখাগুলো আমরা এইরকম ডটেড লাইন দিয়ে আঁকবো। ডটেড লাইন দিয়ে আঁকবো। ঠিক আছে? ডটেড লাইন দিয়ে আঁকবো। ডটেড লাইন দিয়ে আঁকলে হবে। তো আমি আবার বলতেছি এই বলরেখাগুলো মানে এই ম্যাথগুলো তুমি না করাটাই বেটার। কারণ এগুলো করলে তুমি হচ্ছে পুরোপুরি মার্কস পাবা না। হ্যাঁ, বলরেখা সোজা যায়, ওই যে মাঝখানে একটা বলরেখা সোজা চলে গেছে। এরপরে আর কোনটা সোজা যাবে না, কারণ সোজা তো রাস্তা একটাই। সো বাকিগুলো হচ্ছে উপর দিয়ে নিচে দিয়ে ঘুরে ঘুরে চতুর্দিক থেকে যাইতে থাকবে বলরেখাগুলো। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি? ওকে। তাহলে খেয়াল করেন আমরা মোটামুটি অনেকগুলো কথাবার্তা বলে ফেলছি। আমরা বিষয়টা সৃজনশীল সলভ করে ফেলছি। তো আমরা ছোট ২ টা কথা একটু বলে নিই। একটা হচ্ছে কি? একটা হচ্ছে বৈদ্যুতিক বিভব। সো আমরা ছোট ২ টা কথা একটু বলি। ফার্স্ট কথা আমি কি বলবো? ফার্স্ট কথা আমি বলবো হচ্ছে বৈদ্যুতিক বিভব। বৈদ্যুতিক বিভব। তো এই বৈদ্যুতিক বিভবে যাওয়ার আগে এখানে একটু কথা আমরা শুনে নেই। কি কথা বল? সেইটা হচ্ছে বল এবং প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে, বল এবং প্রাবল্য নির্ণয়, বল এবং প্রাবল্য নির্ণয়, সবাই শুনেন, আমরা চার্জের প্লাস মাইনাস দিব না। বল এবং প্রাবল্য নির্ণয়, বল এবং প্রাবল্য নির্ণয় আমরা চার্জের প্লাস মাইনাস দিব না। দিক দেখাবো, দিক, দিক দেখাবো বা দেখবো, যেটা আমরা করছি এতক্ষণ ধরে। বল এবং প্রাবল্য নির্ণয় আমরা কি করবো না? চার্জের প্লাস মাইনাস দিব না। বল এবং প্রাবল্য নির্ণয় আমার চার্জের প্লাস মাইনাসের কোনো দরকার নাই। কিন্তু যদি আমার এই যে মাত্রই আমি কি দেখতে শুরু করছি? মাত্রই আমি দেখতে শুরু করছি হচ্ছে বিভব। সো যখন আমি বিভব বের করতে যাব, যখন আমি বিভব বের করতে যাব, বিভব নির্ণয়, বিভব নির্ণয় মাথায় রাখি, আসলে বল আর প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। বল আর প্রাবল্য কি রাশি জানো? বল আর প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। সো যেহেতু বল আর প্রাবল্য এরা হচ্ছে ভেক্টর রাশি, সো এদের জন্য আমরা চার্জের প্লাস মাইনাস দিব না, এদের জন্য আমরা ডিরেকশন, দিক দেখাবো। কিন্তু বিভব, বিভবটা হচ্ছে আসলে স্কেলার রাশি। বিভবটা কি রাশি? বিভবটা হচ্ছে স্কেলার রাশি। সো বিভব নির্ণয় আমরা চার্জের প্লাস মাইনাস দিব। বিভব নির্ণয় আমরা কি করবো বস? বিভব নির্ণয় আমরা চার্জের প্লাস মাইনাস দিব। বিভব নির্ণয়ে চার্জের প্লাস মাইনাস দিতে হবে। তাহলে বৈদ্যুতিক বিভব যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে বৈদ্যুতিক বিভব নির্ণয়ের জন্য আমার একটাই সূত্র, সেটা কি? সেটা হচ্ছে V = K × Q / R। এই হচ্ছে আমার বিভব নির্ণয়ের সূত্র। V = কি? V = হচ্ছে K × Q / R। এরকম হতে পারে ব্যাপারটা। এইখানেই একটা ছোট অঙ্ক আমি যদি দেখে ফেলি, এখানে একটা ছোট অঙ্ক আমি যদি দেখে ফেলি, আমি মনে করলাম যে আমার কি আছে? আমার এই বিন্দুতে একটা চার্জ আছে, মনে করো +5 কুলম্ব। তাহলে +5 কুলম্ব থেকে আপনাকে বলল যে 10 মিটার দূরে, +5 কুলম্ব থেকে 10 মিটার দূরে এইরকম একটা বিন্দু আছে। ধরে নিলাম এইটা হচ্ছে B বিন্দু, এইটা হচ্ছে A বিন্দু। সো আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে B বিন্দুতে বিভব কত। কি বের করতে বলছে? বের করতে বলছে B বিন্দুতে বিভব কত। তাইলে B বিন্দুতে বিভব তৈরি করবে কে? B বিন্দুতে বিভব তৈরি করবে হচ্ছে A বিন্দুর চার্জ। তাহলে B বিন্দুর বিভব তৈরি করতেছে A বিন্দুর চার্জ। তাহলে V = আমি লিখতে পারবো K × Q / R। তাহলে K এর ভ্যালু কত? K এর ভ্যালু 9 × 10⁹ Q এর ভ্যালু কত? 5। Q এর ভ্যালু হচ্ছে 5 / R এর ভ্যালু কত? R এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এইটার একক কি? এইটার একক হচ্ছে ভোল্ট। তাহলে এটা কাটলে এটা থাকবে 10⁸। তাহলে 5 9 45। তাহলে 45 × 10⁸ ভোল্ট।
তো এই হচ্ছে আমার বি বিন্দুতে বিভবের মান, এটা হচ্ছে আমার বি বিন্দুতে বিভবের মান। আচ্ছা, আরেকটা ম্যাথ আমরা দেখে ফেলতে পারি, কিরকম হতে পারে আমি ধরে নিলাম, এই মনে করেন আমার আরেকটা কোয়েশ্চেন এরকম হতে পারে যে এই একটা বিন্দু, এই বিন্দুতে আমার এখন চার্জ আছে কত, এই বিন্দুতে চার্জের ভ্যালু -5 কুলম্ব, এবং এই এ বিন্দু থেকে আমি আবারও ধরে নিলাম হচ্ছে 10 মিটার দূরে এই হচ্ছে একটা বিন্দু বি বিন্দু। এইখানেও আমি কি বাইর করতে চাই, এইখানেও আমি বাইর করতে চাই হচ্ছে বি বিন্দুতে বিভব, এখানে কি বাইর করতে চাই বি বিন্দুতে বিভব। তাহলে বি বিন্দুতে বিভব ভি ইকুয়ালস টু কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর। তাহলে কে এর ভ্যালু কত বস, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। কিউ এর ভ্যালু কত, এইবার দিব হচ্ছে মাইনাস, এই যে মাইনাস দিব বস, মাইনাস দিতে হবে, বিভবের অঙ্কে প্লাস মাইনাস দিব। বিভব যখনই বাইর করতে হবে, বিভব যখনই বাইর করতে হবে তখন আমরা কি করব, তখন আমরা চার্জের প্লাস মাইনাস দিব, বিভবে অবশ্যই চার্জের প্লাস মাইনাস দিতে হয়। তাহলে এইখান থেকে খেয়াল করেন আমরা কি লিখব, -5 ডিভাইডেড বাই কত 10। তাহলে এটা কাটাকাটি করলে থাকবে হচ্ছে -45 ইনটু 10 টু দি পাওয়ার 8 ভোল্ট, -45 ইনটু 10 টু দি পাওয়ার 8 ভোল্ট। বুঝি? আচ্ছা, এখন আসি আমরা একটা ভালো ম্যাথ করি। ভালো ম্যাথটা কিরকম হতে পারে, আমি ধরে নিলাম যে আমার কাছে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। কি দেওয়া আছে আমার কাছে একটা, আচ্ছা সমবাহু ত্রিভুজ একটু পরে যাই আমরা, সমবাহু ত্রিভুজের আগে আমরা একটু সরল রেখা নিয়ে কাজ করি। আমি মনে করি এই হচ্ছে আমার একটা সরল রেখা। তো এই যে সরল রেখা আছে, এই সরল রেখার এই পাশে হচ্ছে এ বিন্দু, এ বিন্দুতে চার্জের ভ্যালু কত +10 কুলম্ব। এই মনে করি হচ্ছে বি বিন্দু, বি বিন্দুতে চার্জের ভ্যালু -5 কুলম্ব। আপনাকে বের করতে বলছে যে এদের দূরত্ব কত, সাপোজ এদের দূরত্বটা আপনাকে বলে দিছে হচ্ছে 10 মিটার। দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 10 মিটার। আপনাকে বের করতে বলছে এদের মধ্য বিন্দুতে, কোশ্চেনে কি বাইর করতে বলছে, বাইর করতে বলছে হচ্ছে এদের মধ্য বিন্দুতে, এবি এর মধ্য বিন্দুতে, এবি এর মধ্য বিন্দুতে, এবি এর মধ্য বিন্দুতে বিভব কত। তো এই যে এবি এর মধ্যবিন্দুতে আপনি বিভব বাইর করতে চান, তাহলে ধরে নিলাম এই হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে এই পাশ থেকে দূরত্ব কত, এই পাশ থেকে দূরত্ব হচ্ছে 5 মিটার, ওই পাশ থেকেও দূরত্ব কত, ওই পাশ থেকেও দূরত্ব হচ্ছে 5 মিটার। তাহলে একটা বিভব কে তৈরি করবে, এ বিন্দুর চার্জ। তাহলে এ বিন্দুর চার্জের জন্য যে বিভব ভি অফ এ, এটা সমান কি হবে, কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউ মানে কত, কিউ মানে হচ্ছে এ বিন্দুর চার্জ কত, এটা +10 ডিভাইড বাই আর কত, আর হচ্ছে 5, আর হচ্ছে 5, আর স্কয়ার লিখে রাখছি নাকি, আর স্কয়ার হবে না, আর হবে অবশ্যই, বিভবে শুধু আর হয়। তাহলে কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এইখান থেকে যদি কাটাকাটি করি, এইখান থেকে কাটাকাটি করলে এটা থাকে হচ্ছে 2, তাহলে এইটা আসবে হচ্ছে 18 ইনটু 10 টু দি পাওয়ার 9 ভোল্ট। এটা হচ্ছে 18 ইনটু 10 টু দি পাওয়ার 9 ভোল্ট। আচ্ছা, এবারে আসছে বি বিন্দুর চার্জ। তাহলে বি বিন্দু থেকে কত দূরে, 5 মিটার, কতটুকু চার্জ আছে, -5 কুলম্ব। তাহলে ভি অফ বি সমান কি হবে, ভি অফ বি সমান হবে হচ্ছে, ভি অফ বি সমান হবে হচ্ছে কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর। তাহলে কে এর ভ্যালু কত, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, কিউ এর ভ্যালু কত, -5 ডিভাইডেড বাই হচ্ছে আর এর মান কত, আর এর মানও হচ্ছে 5। তাহলে এইটা ওইটা কাটাকাটি করলে এখানে শুধুমাত্র -1 থাকে, তাহলে এইখান থেকে আসবে -9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ভোল্ট, -9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ভোল্ট। তাহলে এইখান থেকে আমরা কি করব, আমরা লব্ধি বিভব বের করব, সামেশন অফ ভি সমান কি আসবে, এ বিন্দুর ভোল্টেজ প্লাস বি বিন্দুর ভোল্টেজ। তাহলে এ বিন্দুর ভোল্টেজ কত ভাই, 18 ইনটু 10 টু দি পাওয়ার 9। নেগেটিভ ভোল্টেজ মানে লোয়ার ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ মানে ভোল্টেজ কম, ওখানে ইলেকট্রন বেশি। পজিটিভ ভোল্টেজ মানে ভোল্টেজ হায়ার ভোল্টেজ, ওখানে ইলেকট্রন কম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে কি আসবে, 18 - 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ভোল্ট। তাহলে এইটাই অ্যান্সার আসে আমার, এইটাই আমার অ্যান্সার আসে। সেটা কি, সেটা হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ভোল্ট, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ভোল্ট। এই হচ্ছে আমার অ্যান্সার চলে আসে। আচ্ছা, তো বিভব নিয়ে আরো মজার মজার অঙ্ক করা যায়। তো আমরা বিভবের আরেকটা তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি, অবশ্যই তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি কথাবার্তা আমরা বলেছি এখানে, বল এবং প্রাবল্য ভেক্টর রাশি, বল এবং প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, বুঝতে পারছি। আচ্ছা, কারণ দুইটা বিভব আছে না, যে এখানে এই বিন্দুতে এ বিন্দুর চার্জটাও একটা বিভব তৈরি করতেছে, বি বিন্দুর চার্জটাও একটা বিভব তৈরি করতেছে। তাইলে মোট কতটুকু বিভব তৈরি হয়েছে, মোট কতটুকু বিভব তৈরি হয়েছে, মোট বাইর করার জন্য আমরা দুইটা বিভবকে যোগ করে দিব। এটা বোঝাটা কি আমার জন্য খুব কঠিন, যে আমি মোট বাইর করতে চাই, তাহলে মোট কতটুকু বিভব দুইটা বিভবে যোগ করে দিছি, দুইটা বিভবে যোগ করলে যা আসবে সেটাই মোট বিভবের মান, সেটাই মোট বিভবের মান, বুঝতে পারছেন। আচ্ছা, সো একটু খেয়াল করেন, আমাদের ভোল্টেজ থেকে আরেকটা ছোট্ট সূত্র হইতে পারে ভোল্টেজের, সেইটা হচ্ছে কি, সেইটা হচ্ছে যে W ইকুয়ালস টু কৃতকাজ। কৃতকাজের সাথে আমার ভোল্টেজের একটা সম্পর্ক আছে। এই কৃতকাজটা কিসের, এই কৃতকাজটা হচ্ছে তোমার ক্লাস কয়টা, কৃতকাজ হচ্ছে চার্জ স্থানান্তরে। চার্জ যে আমরা স্থানান্তর করতেছি, চার্জকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতেছি, তাহলে এই চার্জ স্থানান্তরে একটা কৃত কাজ আছে। তাহলে এই চার্জ স্থানান্তরে কৃত কাজ W ইকুয়ালস টু ভি ইনটু কিউ। চার্জ স্থানান্তরে কৃত কাজ W সমান কি, W সমান হচ্ছে ভি ইনটু কিউ। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, যেখানে ভি মানে কি ভাই, ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, ভি মানে কি, ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, এবং কিউ মানে কি, কিউ মানে হচ্ছে স্থানান্তরিত চার্জ, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে স্থানান্তরিত চার্জ। ঠিক আছে, W সমান ভি কিউ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, সেটা বাজবে না। আসেন, ধারক নিয়ে আমরা 2 মিনিট একটু কথা বলি। ধারক আসলে কি করে, ধারক হচ্ছে আসলে শক্তি আকারে চার্জ জমা রাখে। মেইনলি ধারক, আমরা মনে করি যে ধারক আসলে কি করে, ধারক আসলে হচ্ছে চার্জ জমা রাখে। তো ধারক আসলে চার্জ জমা রাখার কোনো টেকনিক না, ধারকটা আসলে কি, ধারকটা হচ্ছে আসলে শক্তির আকারে চার্জ জমা রাখার যে টেকনিক, সেটাকেই আমরা বলি হচ্ছে ধারক বা ধারকত্ব। সো ধারকের ব্যাপারটা এরকম, যে আমি ধরে নিলাম যে এই যদি মনে করি আমার দুইটা প্লেট থাকে, সো এই দুইটা প্লেটের মধ্যে এক পাশে কি হয়, আমার শেষ হয়নি, আমি কি করবো, এই দুইটা প্লেটের মধ্যে এক পাশে ধরে নিলাম পজিটিভ চার্জগুলো আসে, আর আরেক পাশে কি হয়, আরেক পাশে হচ্ছে নেগেটিভ চার্জগুলো আসে। এক পাশে হচ্ছে পজিটিভ চার্জগুলো আসে, আরেক পাশে হচ্ছে নেগেটিভ চার্জগুলো আসে। তো এই যে ধারক দুইটা আছে, এই ধারক দুইটা মনে করো এখানে অনেক জটিল সেটআপ বা কোনো একটা ব্যাটারির সাথেও কানেক্টেড থাকে। এখানে কি থাকে, এখানে কোনো একটা ব্যাটারির সাথেও কানেক্টেড থাকে। তো এই ব্যাটারির মনে করো একটা বিভব দেওয়া আছে, ব্যাটারির বিভবটা কত, ব্যাটারির বিভবটা হচ্ছে ভি। আচ্ছা, ধারকের মধ্যে সঞ্চিত চার্জের একটা পরিমাণ দেওয়া থাকে, কিসের পরিমাণ, সঞ্চিত চার্জ। তো এই যে সঞ্চিত চার্জ থাকে, এটা মনে করি হচ্ছে কিউ। আর ধারকের ইংরেজি নামটা হচ্ছে ক্যাপাসিটর।
ধারকের ইংরেজি নামটা কি? ক্যাপাসিটর। সো আমরা ধারকত্বকে কি লিখি? আমরা লিখি হচ্ছে ধারকত্ব। ধারকত্বকে আমরা লিখি হচ্ছে সি দিয়ে। সো এই ধারকত্ব সি সমান কি? সি সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। ধারকত্ব সি সমান কি? ধারকত্ব সি সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। সো এই যে ধারকত্ব সি সমান কিউ ডিভাইডেড বাই ভি, এইটাই আসলে ধারকের মেইন ফর্মুলা, মেইন প্রতিপাদ্য বিষয়। তো এই ফর্মুলা দিয়ে আমাদের হয়তো কিছু ম্যাথের পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে ধারকত্বের ফর্মুলা। এখন এই ফর্মুলা থেকে আমাদের ধারকত্বের সঞ্চিত শক্তি, দেখো আমি কি বলছি যে ধারকত্ব কি করে? ধারক বেসিক্যালি চার্জ জমা করে, বাট এটা শক্তির আকারে চার্জ জমা করে। ধারক কি করে? ধারক হচ্ছে শক্তির আকারে চার্জ জমা করে। সো এই যে শক্তির আকারে চার্জ জমা করে, সো এইটাকে আমরা কি বলতে পারি? এইটাকে আমরা বলতে পারি হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। সো এই যে সঞ্চিত শক্তি আছে, এই সঞ্চিত শক্তিটাকে আপনি ই দিয়ে লিখতে পারেন বা অন্য যা কিছু খুশি দিয়ে লেখেন, কোনো সমস্যা নেই। এই সঞ্চিত শক্তি সমান হচ্ছে হাফ সিভি স্কয়ার। ধারকের সঞ্চিত শক্তি, সো ধারকের সঞ্চিত শক্তি সমান কি? সঞ্চিত শক্তি সমান হচ্ছে হাফ সিভি স্কয়ার। এখন একটু খেয়াল করো, এই সি সমান কি? সি সমান হচ্ছে কিউ বাই ভি। সি সমান কি? সি সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে এই সিটাকে আমি কিউ বাই ভি দিয়ে রিপ্লেস করি। তাহলে যদি রিপ্লেস করি তাহলে দেখো হাফ ইনটু এই সি এর জায়গায় কি লিখবো বস? কিউ বাই ভি। তাহলে সি এর জায়গায় লিখলাম কিউ বাই ভি ইনটু হচ্ছে ভি স্কয়ার। তাহলে ভি এর সাথে উপরের স্কয়ার কাটা গেল। তাহলে এইখান থেকে দেখো ধারকত্বের সঞ্চিত শক্তির আরেকটা সমীকরণ আছে, সেটা হচ্ছে হাফ অফ কিউ ইনটু ভি। এইটাও হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। এটাও কি বস? এইটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। ই সমান কি? ই সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। আরেকটা সূত্র হতে পারে, সেটা হচ্ছে এইখান থেকে দেখো, এইখান থেকে আমি কি লিখতে পারি? কিউ সমান কি? কিউ সমান কোনাকুনি গুণ করো। কিউ সমান কোনাকুনি গুণ করলে আসবে সি ইনটু ভি। কিউ সমান কোনাকুনি গুণ করলে কি আসবে? সি ইনটু ভি। তাহলে এইখান থেকে খেয়াল করেন, এই যে কিউ আছে, এই কিউ এর জায়গায়, এই কিউ এর জায়গায় আমি বসাইলাম সি ইনটু ভি। তাহলে কিউ এর জায়গায় তো সি ইনটু ভি লিখলে এটা হাফ সিভি স্কয়ার চলে আসে না? আমি ভিটাকে রিপ্লেস করতে চাই। সরি, আমি কি করতে চাই? আমি এখান থেকে ভিটাকে রিপ্লেস করতে চাই। তাহলে ভি সমান কি লিখতে পারবো বস? খেয়াল করেন, ভি সমান লিখতে পারবো কিউ ডিভাইডেড বাই সি। ভি সমান কি লিখতে পারবো? ভি সমান লিখতে পারবো কিউ ডিভাইডেড বাই সি। তাহলে ভি এর জায়গায় যদি কিউ ডিভাইডেড বাই সি বসাই, তাহলে এইখান থেকে দেখেন হাফ ইনটু কিউ। এই ভি এর জায়গায় কি লিখবেন? ভি এর জায়গায় লিখবেন কিউ বাই সি। তাহলে ভি এর জায়গায় যদি কিউ বাই সি লেখেন, তাহলে এইখান থেকে দেখেন কি আসবে? এখান থেকে আসবে হাফ ইনটু কিউ স্কয়ার বাই সি। হাফ ইনটু কিউ স্কয়ার বাই সি। তাহলে ধারকের সঞ্চিত শক্তির আরেকটা ইকুয়েশন আছে, হাফ ইনটু কিউ স্কয়ার বাই সি। সো এইটাও হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির আরেকটা সমীকরণ। এই যে কোনো সমীকরণ দিয়ে আমাদের ম্যাথ আসতে পারে, বুঝতে পারছি? সো যে কোনো কিছু তোমাকে একটা সূত্র বইতে দেওয়া আছে, বাকি সূত্রগুলো দিয়ে তোমাকে ম্যাথ দিবে না তার কোনো গ্যারান্টি নাই। যে কোনো সূত্র দিয়ে তোমাকে ম্যাথ দিতে পারে, যে কোনো সূত্র দিয়ে তোমাকে ম্যাথ দিতে পারে। হ্যাঁ, ধারকত্ব আর বাই কে দিয়েও আমরা লিখতে পারি, কিন্তু ওই আর বাই কে দিয়ে আসলে খুব বেশি ম্যাথ আমাদের করায় না আর কি। ঠিক আছে? আর ওই যে আর বাই কে, ওইটা আসলে গোলাকার ধারকের জন্য, ওইটা গোলাকার ধারক। খেয়াল করো, এখানে আমি যতগুলো ধারকের কথা লিখছি এগুলো সব সমান্তরাল ধারক, এগুলো সব সমান্তরাল ধারক। আর অন্য যে ধারকগুলো আছে সেগুলোকে বলে হচ্ছে গোলাকার ধারক। সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে হচ্ছে গোলাকার ধারক। আচ্ছা আসেন আমরা দেখি ধারকত্ব নিয়ে কি ধরনের কোশ্চেন আদতে আমাদের পরীক্ষায় আসছে। ধারকত্ব নিয়ে তো আমি তেমন কোনো কোশ্চেন পরীক্ষায় দেখতে পাচ্ছি না। ধারকত্ব নিয়ে আমি তেমন কোনো কোশ্চেনই তো পরীক্ষায় দেখতে পাচ্ছি না। সলভ করবো নাকি? চলেন আমরা একটা অঙ্ক সলভ করি। চলেন আমরা একটা অঙ্ক সলভ করি। সো এই অঙ্কের কোশ্চেনে ধরেন আপনাকে বলা আছে, আর ওইটা যেটা তুমি বলতেছিলা ওইটা হচ্ছে গোলাকার ধারক। ওইটা হচ্ছে গোলাকার ধারকের জন্য, গোলাকার ধারক। সো গোলাকার ধারকের ধারকত্বের একটা সূত্র আছে। গোলাকার ধারকের ধারকত্বের জন্য আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে সি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই কে। তো সি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই কে, এটা হচ্ছে শুধু গোলাকার ধারকের জন্য। আর এই যে সূত্রটা আছে, এটা সকল ধরনের ধারকের ক্ষেত্রে খাটবে। যত রকম ধারক আছে, যত রকম ধারক আছে সবগুলা ধারকের ক্ষেত্রে এইটা আসবে, সকল ধারকের ক্ষেত্রে এটা আসবে, কিন্তু শুধু গোলাকার ধারকের ক্ষেত্রে আসবে হচ্ছে এইটা। ঠিক আছে? সি ইকুয়ালস টু আর বাই কে দেনি 4 পাই এপসাইলন নট ইনটু আর। অদ্ভুত, অদ্ভুত। জানি না এটা আসলে কিভাবে বছরে লিখে, অদ্ভুত। এত ডিরেক্ট জিনিসগুলো লেখা যায় না ভাই, এত ডিরেক্ট জিনিসগুলো লেখা যায় না। ওকে, আসেন আসেন আপনাকে বলছে ধারকের এক পাতে 30 কুলম্ব চার্জ 20 ভোল্ট বিভব পার্থক্যে, 20 ভোল্ট বিভব পার্থক্যে সঞ্চিত হয়। 20 ভোল্ট বিভব পার্থক্যে সঞ্চিত হয়। 1 নম্বরে বাই করতে বলছে ধারকের ধারকত্ব কত, 2 নম্বরে বাই করতে বলছে হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি কত। 2 নম্বরে কি বাই করতে বলছে? 2 নম্বরে বাই করতে বলছে হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি কত। তাইলে খেয়াল করেন, খেয়াল করেন আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা কিভাবে সলভ করতে পারি? কয় মিনিট? ওকে, তাহলে 30 কুলম্ব চার্জ, আমার কিউ এর ভ্যালু দেওয়া আছে এবং আমার হচ্ছে কি দেওয়া আছে? আমার হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে, ভি দেওয়া আছে। তাহলে আমি ধারকত্ব বাই করতে চাই। তাহলে 1 নম্বরে আমি যদি ধারকত্ব বাই করতে চাই, তাহলে সি ইকুয়ালস টু কি? সি ইকুয়ালস হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু হচ্ছে 30 কুলম্ব, ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। তাহলে এইখান থেকে আমি কি পাবো? এইখান থেকে আমি পাবো হচ্ছে 1.5 ফ্যারাডে। ঠিক আছে? ধারকত্বের একক কি? ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, আমরা এফ দিয়ে লিখি 1.5 ফ্যারাড। আর 2 নম্বরে কি বাই করতে বলছে? 2 নম্বরে বাই করতে বলছে হচ্ছে সঞ্চিত শক্তি। তাহলে এই সঞ্চিত শক্তি ই সমান কি হবে? ই সমান হচ্ছে হাফ সিভি স্কয়ার। তাহলে এইখান থেকে লিখেন হাফ ইনটু সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে সি এর ভ্যালু দেওয়া আছে 30 কুলম্ব। তাহলে 30 ইনটু ভি কত? ভি হচ্ছে 20 ভোল্ট, টোটালটার উপর স্কয়ার। তার মানে এইটা কি আসবে? এইটা আসবে হচ্ছে হাফ ইনটু 30 ইনটু 400, দ্যাট মিন্স কাটলে আসবে হচ্ছে 200, দ্যাট মিন্স এটা কত আসবে? এইটা আসবে হচ্ছে 6000 জুল। ঠিক আছে? সো এই হচ্ছে আমার একটা অ্যান্সার ধারকত্বের মান, আর এই হচ্ছে সঞ্চিত শক্তির মান। ধারকত্ব আর সঞ্চিত শক্তি 300 কেমনে আসছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো ব্যাপারটা? 20 স্কয়ার ইন দুষ্ট ছিল, 20 স্কয়ার ইনটু 30/2 করলে 6000 আসছে বস, 6000 আসছে। ঠিক আছে? 30 এর মান দেওয়া আছে, এই যে 30 কুলম্ব চার্জ জমা হইছে, 30 কুলম্ব চার্জ জমা হইছে। ঠিক আছে বস? 30 কুলম্ব চার্জ জমা হইছে না? ভুল করি নাই তো? হাফসা, তুমি যেটা বলছো সেটাও ঠিক আছে, আমি যেটা লিখছি সেটাও ঠিক আছে। ও সি এর মান ভুল লিখছি, ধুর ও ছাই,
ধুর ছাই, তাড়াহুড়া করলে এইসবই হয়। সি এর মান তো দেওয়াই আছে, বাইর করছি মাত্র। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 1.5, তাইলে আমি কি লিখবো? হাফ ইন্টু সি এর ভ্যালু 1.5 ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে 20 স্কোয়ার, দ্যাট মিনস 1.5 ইন্টু 200 যদি থাকে আর কি, তাহলে কত হয়? সি এর মান 1.5 হয়। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ তীর্থ। কই থাকস তুই? ক্লাসে আসছ না? তুই আসছ না বলেই তো ঠিকঠাক মতো অঙ্ক মিলে না, ভুলভাল হয়ে যায়। কি কি করস তোরা? ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনারা পড়াশোনা করেন, আমাকে গ্রুপে জানান। আমার কথা হচ্ছে ফার্স্ট অফ অল আগে আপনি নিজে পড়াশোনা করেন। নিজে আপনি এই স্থির চ্যাপ্টারটা পড়েন, সবগুলো সৃজনশীল কভার করেন। আমি এখানে অনেকগুলো সৃজনশীল দিয়ে দিছি, এই সৃজনশীলগুলো আপনি সলভ করেন। এরপরে এখন আমি আপনাকে কোনো টাইম বলতে পারবো না, মানে এক্সট্রা ক্লাস আমাদের স্লটে নাই, এবং সামনে রোজা আসতেছে, রোজার সময় আরো গ্যাঞ্জাম। তো এখন মানে সব দিক মেইনটেইন করে আসলে এক্সট্রা ক্লাস হবে না। তো এক্সট্রা ক্লাস কখন হবে, কি হবে, প্রবলেম সলভিং ক্লাস কি হবে, এখন কোনো কমিটমেন্ট নাই, কারণ এটা দেওয়া নাই, শিডিউলেই দেওয়া নাই।